আমরা একটা ম্যাথ ক্লাস করব, হ্যাঁ, যেটা গুচ্ছর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে যেহেতু ম্যাথ বেসিসে কোশ্চেন করে এবং সেইটার আগে আমরা প্রমাণ দেখব। ঠিক আছে, সবার আগে আমরা প্রমাণ নেব। এই যে চার্ট বিশ্লেষণটা তোমরা দেখতেছো, এই কোশ্চেন পিডিএফটা কিন্তু আমি তোমাদের দিয়ে দিছি। তোমরা দেখবা যে 22 সেশনে প্রায় 37% ম্যাথ কোশ্চেন করছে এবং অপরদিকে 53% থিওরি কোশ্চেন করছে। তো এইটা একটা জায়গা বোঝার মতো। মোটামুটি ভাবে এইটার মাধ্যমে কিন্তু 13-14টা ম্যাথ কোশ্চেন বোঝাচ্ছে। 21 সেশনে যদি আমরা আসি, তাহলে দেখবো যে তারা মোট কোশ্চেনের 49% ম্যাথ কোশ্চেন করছে, 51% থিওরি কোশ্চেন করছে। আচ্ছা, এটা তো বুঝতে পারলা যে প্রায় 35টা কোশ্চেনের মধ্যে 17-18টা সামথিং এমন হচ্ছে না, তার মানে ওই যে 16-17টার মতো ম্যাথ কোশ্চেন করছে। আচ্ছা, তার আগের বছর যদি আমরা চলে যাই, মানে প্রথম বছরের সিচুয়েশনে যদি আমরা চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো প্রায় 44% ম্যাথ কোশ্চেন করছে এবং 56% হচ্ছে থিওরি কোশ্চেন করছে। তো ওভারঅল এই জায়গাটা থেকে এটা স্পষ্ট যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ম্যাথ বেসিসে কোশ্চেন করে, তাই না? এটা তো স্পষ্ট নাকি? আর গত বছরের কোশ্চেন আসলে আমার সলভ করা হয়নি। অ্যাজ এ রেজাল্ট হচ্ছে আমি তোমাদের হচ্ছে এই পিডিএফটা দিতে পারিনি, মানে জাস্ট শুধু কিছু প্রমাণ বের করেছি। আর এই যে এই চারটা শুধু রেডি করে ফেলছি, এটা হচ্ছে 23-24 সেশন। তো 23-24 সেশনেও দেখো 13টা কোশ্চেন আছে, মানে প্রায় 37% ম্যাথ কোশ্চেন। তো ওভারঅল যে জিনিসটা আমি তোমাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমাদের অ্যাকাউন্টিং সাবজেক্টে 35টা কোশ্চেন করবে। তো আমরা যদি বিগত 4 বছরের সিচুয়েশন দেখি, তাহলে আমরা দেখতেছি অ্যাটলিস্ট 13টা অথবা 12টার মতো ম্যাথ কোশ্চেন করতেছে, অ্যাটলিস্ট এইটা, তাই না? এবং সেটা সর্বোচ্চ 50% করো, মানে 35টার 50% 17.5, নাকি? তার মানে আমরা 17টা ধরলাম। তার মানে সর্বোচ্চ 17টা ম্যাথ কোশ্চেন করতে পারে, আর মিনিমাম 12-13টা ম্যাথ কোশ্চেন করেছে অলরেডি তারা। তো ঠিক সেই জায়গা থেকে আমরা কিন্তু অনায়াসে বলতেই পারি যে অ্যাটলিস্ট 10টা ম্যাথ তো দিবেই, 100% শিওর, এবং সেটা সর্বোচ্চ 17টা পর্যন্ত ম্যাথ দিবে, নাকি? এটাই তো বলা যাচ্ছে না। বিষয়টা কি এমন না? তোমরা কি এই জিনিসটা ক্লিয়ার হলো না, বলো তো? তাহলে তোমরা কিন্তু অলমোস্ট এটা ক্লিয়ার হয়ে গেলা যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞানে এভাবে ম্যাথ কোশ্চেন রাখবে, যেটা কিনা আমি তোমাদের এই যে দেখো প্রশ্নে যখন আমি সাজেশন দেই তখন কিন্তু আমি বলছি। এটা প্রথম থেকে আমি বারবার কোশ্চেন প্যাটার্ন দেখার পর থেকে কিন্তু বলতেছি যে মিনিমাম 30% আর ম্যাক্সিমাম 50%, ওই 10টা 17টা এর ব্যবধানের ভিতরে ম্যাথ কোশ্চেন গুলো করবে, একদম শিওর থাকো। আর বাকিটা থিওরি কোশ্চেন করবে। তো আমরা থিওরি 2টা ক্লাস নিয়েছি, 2টা ক্লাসের মাধ্যমে অলমোস্ট আশা করি থিওরির যে কোশ্চেন আছে সব কমন পড়বে ইনশাল্লাহ। আমি শিওর হয়ে বলতেছি যে 2টা ক্লাস নেওয়া হয়েছে। আর যে কোশ্চেন গুলো কমন আসবে না, দেখবে কোনো গাইড বই থাকবে না। ওকে। তো আজকে আমরা ম্যাথ কোশ্চেন নিয়ে যেহেতু ক্লাস করব, ম্যাথ জায়গাটা দেখবো। তো সবার আগে আমি কোশ্চেন ফাঁস করে দিতেছি তোমাদের। ঠিক আছে, এবছর হিসাব সমীকরণ থেকে একটা ম্যাথ রাখবে ইনশাল্লাহ। কোথা থেকে রাখবে আমি একটু পরে যাচ্ছি ওই জায়গায়। ঠিক আছে, বাট্টা থেকে ম্যাথ কোশ্চেন রাখবে না, কারণ গত বছর রাখছিল। রেয়ামিল থেকে একটা ম্যাথ কোশ্চেন রাখতে পারে, তাহলে দুইটা। অবশ্যই প্রতিষ্ঠান থেকে একটা, তিনটা। ঠিক আছে, এরপর প্রাপ্য হিসাবের হিসাব নিকাশ থেকেও একটা রাখতে পারে, সেটা হবে লেভেল 4 থেকে অথবা লেভেল 2 থেকে। তো লেভেল 2 এবং লেভেল 4 বলতে আমি কি বুঝাচ্ছি একটু পর আমি বুঝাই দিতেছি। ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে চারটা। আচ্ছা, এদিকে আরো আসো। সমন্বয় দাখিলা থেকে গত বছর 3টার মতো ম্যাথ কোশ্চেন করছিল, ঠিক আছে? তো এবছর করবে কিনা, করলেও এক আধ দুইটা করতে পারে, তবে সম্ভাবনা খুব কম। অবচয় থেকে 2টার মতো ম্যাথ কোশ্চেন করছিল, এবছরও সেম 2টার মতো করবে। এই ক্ষেত্রে কোন কোন জায়গা থেকে করবে আমি একটু পর আলোচনা করতেছি। তাহলে আমরা যদি হলো যে উপরের জায়গাটা আমি একটু ভুলে গেলাম, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ, এটা একটা মনে ধরে নিলাম যে পাঁচটা। এখান থেকে হলো দুইটা, তাহলে 6-7টা। আচ্ছা, এর মধ্যে এই যে অবচয়, এটা থেকে 100% শিওর। ঠিক আছে, এটা তো করবেই, গুলি করলেও কোশ্চেন করবে ম্যাথ। হিসাব সমীকরণ থেকে অলমোস্ট গুলি করলেও ম্যাথ করবে এবছর। ঠিক আছে, এই যে দুই তিনটে কিন্তু অলমোস্ট শিওর, পাঁচটার মধ্যে দুই তিনটে শিওর। এর বাইরে আরেকটা জায়গা আমরা দেখব, গত বছর এই জায়গা থেকে কোশ্চেন করেনি, বিক্রিত পণ্যের ব্যয়। তো এবছর মিনিমাম দুইটা। তাহলে শিওর শিওর হিসেবে যদি ধরি, এখানে দুইটা, এখানে দুইটা, ওইখানে একটা, পাঁচটা। আর যদি নর্মালি ধরি কিন্তু 7টা কোশ্চেন হয়ে গেছে। আচ্ছা,
এবার আরো আসো, মানে নিচে আসো। এখানে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানটা আছে, এখান থেকে অ্যাটলিস্ট একটা। ঠিক আছে, তাহলে পাঁচটা, মানে শিওর পাঁচটা, আর নাহলে আটটা। আচ্ছা, ওইটা তো গেল। এরপর এইটা থেকে অ্যাটলিস্ট একটা শিওর অলমোস্ট, তাহলে ছয়টা, ওইদিকে নয়টা। এরপর আসো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, এর বাইরে কিন্তু ম্যাথ টপিকস নেই। তো আর্থিক অবস্থার বিবরণী থেকে অ্যাটলিস্ট দুইটা, তাহলে মোটামুটি ভাবে শিওর হলো আটটা, ওইদিকে হলো দেখো দশটা। তো মোটামুটি ভাবে গুচ্ছ যে ম্যাথ কোশ্চেন গুলো করে, হ্যাঁ, সে ম্যাথ কোশ্চেন করার টপিকস কিন্তু এগুলাই, এর বাইরে ম্যাথ কোশ্চেন করার সুযোগ নাই। ঠিক আছে, এর বাইরে ম্যাথ কোশ্চেন করার কিন্তু সুযোগ নেই। কোথায় আছে? ওই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান আছে, এবছর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান থেকে একটা ম্যাথ কোশ্চেন দিতে পারে। তাহলে নর্মাল ভাবে এই হলো 11টা, আর ওই দিক মিলে হলো 9টা, এই যে সামথিং এমন কিন্তু ম্যাথ কোশ্চেন হবে। তো যেহেতু কোশ্চেন অ্যাটলিস্ট 10টা করবে, যেটা আমরা বিগত বছরগুলোতে দেখছি যে তারা মূলত হচ্ছে অ্যাটলিস্ট 13টা 12টার মতো ম্যাথ কোশ্চেন করতেছে, এবং সর্বোচ্চ 17টা 16টার মতো ম্যাথ কোশ্চেন করতেছে। তার মানে মূল যেটি বিষয় দাঁড়াচ্ছে, আমরা যেভাবে ম্যাথ কোশ্চেন ধরছি, এটা মিনিমাম লেভেলের ম্যাথ ধরছি। যদি হাইস্ট লেভেলের ম্যাথ ধরি, যে টপিকস গুলোর কথা বললাম এইগুলাতে যে জায়গায় 2 বলছে সেই জায়গায় 4, যেখানে 1 বলছে সেখানে 2, তাহলে দেখো অটোমেটিকলি 17-18টা ম্যাথ কোশ্চেন হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? তাহলে এখানে তোমরা দেখো ম্যাথ কোশ্চেন এর বাইরে আসবে না আশা করি। এখানে দেখো এই জায়গাগুলোর বাইরে ম্যাথ কোশ্চেন হবে না, যদি হয় দুই একটা কোশ্চেন, যেমন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান থেকে একটা, এমন টাইপের ম্যাথ কোশ্চেন গুলো করলে করতে পারে। ঠিক আছে। তো ম্যাথের জায়গা বা ম্যাথ টপিকস কোথা থেকে, মানে ম্যাথ কোশ্চেন কোথা থেকে আসতে পারে, এটা কি তোমরা ক্লিয়ার হলো মোটামুটি ভাবে, বলো তো? আমি যেটুকু ধারণা দিলাম এটার মাধ্যমে কি তোমরা ক্লিয়ার? বলো। জি ভাইয়া। এবং এই যে প্রুফ দেখো, দেখো ওই টপিকস গুলো এখানে আছে, এবং অন্য অন্য ইয়ারের কোশ্চেন গুলো দেখো। ঠিক আছে, ওই সেম জিনিস দেখো। এই যে যে এরিয়া গুলো দেখা আছে, 12-13টা বা 10টা-15টা যে ম্যাথ কোশ্চেন আছে, দেখো ওই কমন জায়গাগুলা। উৎপাদন ব্যয় বিবরণী থেকে কিন্তু ম্যাথ কোশ্চেন করবে, গত বছর উৎপাদন ব্যয় বিবরণী থেকে 3টা ম্যাথ কোশ্চেন করছে। তার মধ্যে 3টাই মনে হয় উৎপাদন একক রিলেটেড জায়গাগুলো থেকে, ওই বিক্রয় মূল্য নির্ণয় করা এমন টাইপের কোশ্চেন গুলো করছে, অথবা সমাপনী মজুত পণ্য মূল্য কত এগুলো বের করতে বলছে। তো এবার কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে ওইটা আমি ধরে ধরে বলতেছি, ওগুলো একটু শেখার মধ্যে রাখতে হবে তোমাদের। ঠিক আছে। আচ্ছা, তো অলমোস্ট এটা অ্যাটলিস্ট শিওর হও যে আমি তোমাদের সাজেশনে যে টপিকস গুলো দিয়েছি ওই টপিকস গুলো থেকে ম্যাথ আসবে, এটা একদম নিশ্চিত। তো আমরা ওই জিনিসগুলো একটু সলভ করব। এক্ষেত্রে আমরা আমাদের অ্যাকাউন্টিং টিউটোরিয়াল যে বইটা আছে, এখানে 400টা ম্যাথ আছে, এই 400টা ম্যাথেই শুধু আমরা প্র্যাকটিস করবো। এখন প্রশ্ন হচ্ছে কেন, আমি তোমাদের প্রমাণ দিতেছি। এখানে কিছু হলো নতুন ম্যাথ কোশ্চেন আছে উপরে। ঠিক আছে, এই যে এই কোশ্চেন গুলা, এই কোশ্চেনটা যদি বলো কোনো গাইড বই থেকে হুবহু কমন আছে, তাহলে ভুল হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা যে হুবহু কমন আছে বা কারো কাছ থেকে কেউ পড়াইছে, সেটা ভুল হবে। হ্যাঁ, কোশ্চেনটাই এত দূর পর্যন্ত কমন, কিন্তু বাকি অংশটা কিন্তু কমন না, বানানো হয়েছে। বোঝা গেল? এবং এই কোশ্চেনটা কিন্তু 400টা ম্যাথের মধ্যে আমাদের টিউটোরিয়াল সিরিজে আছে, এই যে পেজ নাম্বার সহকারে আমি বলছি। এর বাইরে আমি তোমাদের এই জিনিসগুলো দেখার কারণ আছে। এই যে চতুর্থ বছরের অবচয় বের করো, এটা হলো নর্মাল একটা জিনিস, যে কোনো বইয়ে আছে বা যে কোনো জায়গাতে বেসিক নিয়ম থেকে কোশ্চেনটা করা হয়েছে। এখানে আরেকটা জিনিস আমি তোমাদের দেখাবো, সেটা হলো এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা কেউ বলতে পারবে না যে হুবহু তার পড়ানো থেকে বা তার জায়গা থেকে কমন আছে, একটু মডিফাই করে দিছে, এই যে টাকাগুলো মডিফাই করা আছে। এবং কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2-3 সেশনে, কোশ্চেনটা ঠিক 108 নম্বর পৃষ্ঠায় গিয়ে অ্যাকাউন্টিং টিউটোরিয়ালে পাবা। একইভাবে আমি যদি তোমাদের বলি এই কোশ্চেন গুলা, তারপরে হচ্ছে এটা নতুন একদম ফ্রেশ, কোনো গাইড বই ছিল না। তারপরে এখানে আরো কয়েকটা কোশ্চেন আর কি আছে, হ্যাঁ, যে কোশ্চেন গুলা, এই যে এই কোশ্চেন গুলো দেখো, উৎপাদন একক দিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো করা আছে উৎপাদন একক দিয়ে।
তো দেখা যাচ্ছে যে যে কোশ্চেন গুলা মডিফাই করতেছে সেগুলো কিন্তু বিগত সালের কোশ্চেন গুলো মডিফাই করতেছে। আর যেটা কোশ্চেন রিপিট করতেছে বিগত সালের কোশ্চেনে কিন্তু হুবহু রিপিট করতেছে। আর যেটা নতুন করে করতেছে সেটা কোনো কোনো জায়গাতে আর কি কমন পড়তেছে না। তাহলে এতটুকু আমি তোমাদের ইনশোর করতে চাই মূল ক্লাস শুরু করার আগে। আমরা ধরে নিলাম 13টা ম্যাথ কোশ্চেন করবে, বা আমরা ধরে নিলাম 17টা ম্যাথ কোশ্চেন করবে। তাহলে এক্ষেত্রে তোমরা শিওর থাকো অ্যাটলিস্ট 5টা কোশ্চেন একদম হুবহু বই থেকে তুলে দেওয়া হুবহু রিপিট করবে, বাকি 5টা কোশ্চেন মডিফাই করবে, আর বাকি 3টা কোশ্চেন নতুন দিবে। প্রথম কথা হলো এটা, এটা বোঝো কিন্তু আমার কথাগুলা। কারণ ম্যাথ নিয়ে সবচেয়ে ঘাবড়ায় যাও না, ওই স্ট্র্যাটেজিটা আগে শেখো। নতুন করে শেষ সময় আর কি শিখবা, যেটা শেখার দরকার আমি টাচ করে দিব, মানে শেষ করব, কিন্তু স্ট্র্যাটেজিটা শেখো। কারণ এই ম্যাথ যদি 13টা অথবা 17টার আগে মানে রাখে, তাহলে তোমরা এইখানে এসে কিন্তু ধরা খাবা। প্রথম ধরাটা এইখানেই হবে তোমাদের। এক, সময় নষ্ট হবে, উত্তরও করতে পারবে না, অ্যাকাউন্টিং এ 35-30 টার্গেট সেটাও আর্ন করতে পারবে না, অ্যাজ এ রেজাল্ট তোমার পরীক্ষা খারাপ হবে। সুতরাং এই জায়গাটা কিভাবে তোমরা হ্যান্ডেল করবা সেটা আমি শেখাচ্ছি। তাহলে আমি নিশ্চয়তা দিলাম কি 5টা, মানে এটাই হয় ভাই। আমি আর কত ব্যাখ্যা বিশ্লেষণ জিনিসগুলো বারবার দেখাবো, এইটাই হয়। 5টা কোশ্চেন হুবাহু রিপিট থাকবে, 5টা মডিফাই করা থাকবে, আর 3টা সর্বোচ্চ নতুন করে বানানো থাকবে, 3টা। যদি 17টা কোশ্চেন করে প্রায় দেখবা যে মিনিমাম ওই সেম ধরো 5টা কোশ্চেন হচ্ছে একদম কপি করে দিবে, 5 থেকে ওই রকম 60টার মতো কোশ্চেন হুবহু কপি থাকবে। এরপর হচ্ছে 5 থেকে 7টা কোশ্চেন দেখবা হলো মডিফাই করা থাকবে। এই সেম দেখবা এই 3 থেকে 5টা কোশ্চেন পাবা যেগুলো হচ্ছে নতুন কোশ্চেন থাকবে। এখন এইখানে কি এমন স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তুমি অ্যাকাউন্টিং অংশে 35 থেকে তুমি ইজিলি 30 উড়াইতে পারবা, নাম্বার ওয়ান। নাম্বার টু, টাইমটা ম্যানেজ করতে পারবা। এই দুইটা কৌশল শিখে নাও। কৌশল নাম্বার ওয়ান, যখন অ্যাকাউন্টিং সেকশনে দাগাইতে আসবা কোশ্চেন, তখন ম্যাথ কোশ্চেন আগে দাগাবা না। নাম্বার ওয়ান, যত সহজ ম্যাথ কোশ্চেন হোক ম্যাথ কোশ্চেন ধরবা না, স্কিপ করবে, মানে পড়বাই না। পড়া মানে সময় লস। ম্যাথ কোশ্চেন টাচ করবা না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে কোশ্চেনের থিওরি বেশি, মানে 2 লাইন 3 লাইনের থিওরি, অথবা অপশন গুলা লম্বা বড় থিওরি, এক কথায় বড় কোশ্চেন, এটা অ্যাভয়েড করবা। তাহলে ম্যাথ সেকশন মানে অ্যাকাউন্টিং যখন দাগাইতে আসবা ম্যাথ অ্যাভয়েড করবা, প্রথম দফায় দাগাবা না। 2 নম্বর হচ্ছে থিওরি বড় কোশ্চেন দাগাবা না। বুঝতে পারছি? কারণ এগুলো পড়তে পড়তে তোমার 1 মিনিট চলে যাবে, যেখানে পার কোশ্চেন মিশাইতে সময় পাবা তুমি 36 সেকেন্ড। তার মানে একটা কোশ্চেন মিশাই দিয়ে গিয়ে তুমি 2-3টে কোশ্চেনের সময় শেষ করবে, অ্যাজ এ রেজাল্ট অটোমেটিকলি তোমার প্রেশার ক্রিয়েট হবে। এবং তুমি যে পারবা এই কোশ্চেন গুলো এমন কোনো গ্যারান্টি নেই, অ্যাজ এ রেজাল্ট আমও যাবে ছালাও যাবে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে কোশ্চেন তুমি পারো, ইজি কোশ্চেন গুলা, সেটা সবার আগে থিওরি থেকে দাগাবা, নাম্বার ওয়ান। নাম্বার টু, এরপর ম্যাথ কোশ্চেনের যেগুলা 1 লাইনের ম্যাথ আছে, মানে শর্ট ম্যাথ আছে, যেমন আমি যদি বলি এই যে অবচয় থেকে 4 বছরের অবচয় বের করতে বলছে 4 বছর পরে, এটা বড় ম্যাথ, এটা করার দরকার নাই। ঠিক ওই জায়গায় বলছে হিসাব সমীকরণের একটা ম্যাথ দিছে যে সম্পদ এত বৃদ্ধি দায় এত বৃদ্ধি, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি কত। তাহলে তোমাকে আমি কোনটা করতে বলতেছি? ওই সমীকরণের ম্যাথটা করতে বলতেছি। বুঝতে পারছি? তাহলে যদি এই স্ট্র্যাটেজি ফলো করো, ইজি কোশ্চেন গুলো দাগানোর কারণে তোমার পার কোশ্চেনে মিনিমাম 15 থেকে 16 সেকেন্ড করে বেঁচে যাবে, যে সময়টা তুমি থিওরি এবং ম্যাথে দিতে পারবা। এবং একই সঙ্গে যে ম্যাথ কোশ্চেন দাগাইতে তোমার 2 মিনিট 3 মিনিট যাওয়ার কথা, সেই জায়গায় শর্ট ম্যাথ গুলা তুমি 36 সেকেন্ড অথবা 40 সেকেন্ড অথবা 50 সেকেন্ডে দাগায় তুমি তোমার সময়টা সঠিকভাবে ইউটিলাইজ করবা। এবং সর্বশেষ যে দিক নির্দেশনা সেটা হচ্ছে থিওরি এবং ম্যাথ কোশ্চেনে এই যে নতুন কোশ্চেন গুলা, এটা তো নতুন, স্বাভাবিকভাবে পারবা না। এটাই তো স্বাভাবিক, তাই না? বলো, এটাই স্বাভাবিক না? তাহলে এক্ষেত্রে যখন এই নতুন কোশ্চেন গুলো তুমি আগে দাগাইতে যাবা, পারবা না, প্রেশার ক্রিয়েট হবে। সুতরাং এই কারণেই নতুন কোশ্চেন গুলো পরে দাগাবা। বুঝতে পারছি? তাহলে নতুন কোশ্চেন গুলা সবার শেষে দাগাবা, আর যে স্ট্র্যাটেজি শিখলাম এইটা করবা। এখন আমি মূল ক্লাসে যাব।
আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো বুঝতে যদি কারো সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের উত্তর দিতেছি যে এই জিনিসটা আসলে আমি এইটা বলছি বা এইটা বুঝাইছি। স্যার। বলো, কোশ্চেন আছে? আর আমি যেটা বুঝাইছি সেটা কি বুঝতে পারছো? যেটা বললাম, যে জিনিসগুলো বললাম, এটা কি বুঝতে পারছো? সিচুয়েশন কি এমন পড়বা তো নাকি? আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি না মানো তাহলে বিপদে পড়বা, দাগাইতেই পারবা না। আর 35 থেকে 30 মার্ক ওঠানো তো দূরের কথা। তাহলে ম্যাথ অংশ নিয়ে যে ঝামেলা সেটা অলমোস্ট কিন্তু আমি ক্লিয়ার করলাম। তোমরা কি সবাই বুঝছো? একটু হ্যাঁ হুঁ না এমন কিছু বলো। ক্লাসে আসো তো? বলো, এসএমএস দিয়ে জি হলেও স্যার, বলো বুঝছি স্যার। যে না ভাই বা যেটা বুঝাইছেন সেটা আমরা শিখলাম বুঝলাম। জি স্যার, বুঝতে পারছি। ঈশা, জি ভাইয়া বুঝছি। তাহলে একটু রেসপন্স করবা, মানে এই ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, ম্যাথ ক্লাসগুলোতে যদি তোমরা একটু রেসপন্স না করো তাহলে আগানো সম্ভব নয়। এবং আমি দেখো যে কথাগুলো বললাম এই কথাগুলা যারা বুঝতে পারছো তারা এর মর্মটা বুঝবা, এবং জাস্ট এই স্ট্র্যাটেজির কারণে পরীক্ষা ভালো দিবে এবং চান্সও পাবা, বিশ্বাস করো। আর বাকি ওই যে একটা ক্লাস নিয়েছি না, ওই ওই একটা ক্লাসে তো আমি ডিটেলস তোমাদের বুঝাই বলছি কি করবা, পুরা এক্সাম কিভাবে দিবা সেটা তো বুঝাইছি। তাহলে ওই স্ট্র্যাটেজি দেখো, ওখানে একটা স্ট্র্যাটেজি শিখাইছি, এখানে আর একটা জিনিস শিখালাম কিভাবে ম্যাথ অংশটাকে হ্যান্ডেল করবে এবং এখান থেকে ভালো এক্সাম দিবা। শুধু পড়াশোনা করলেই হবে না, অনেকেই পারবা জানবা, এক্সাম হলে টাইম ম্যানেজিং না করার কারণে খারাপ করবা। আচ্ছা আসো আমরা পড়াশোনায় আসি। তোমাদের অ্যাকাউন্টিং টিউটোরিয়াল বইটার যে সূচিপত্রটা আছে, এই সেম সূচিপত্রের ভিত্তিতেই কিন্তু এই সাজেশনটা রেডি করা আছে, অর্থাৎ অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হবে। আমরা হিসাব সমীকরণের ম্যাথ দেখবো আজকে। গত বছর ঠিক এই জায়গা থেকে কোশ্চেনটা করছে, এই খতিয়ানের জায়গা থেকে কোশ্চেন করছে, অর্থাৎ হচ্ছে মেশিন হিসাবে আমরা কত টাকা দেখাবো। এখানে ওই ধরনের ম্যাথ কোশ্চেন আছে যেটা আমি হিসাব বিজ্ঞান নীতিমালার সঙ্গে অ্যাড করে দিছি, কিন্তু কোশ্চেনটা হয়েছে এই জায়গা থেকে। এবং একই সঙ্গে গত বছর বাট্টা থেকে কোশ্চেন করা হয়েছে। ঠিক আছে। গত বছর কি ব্যাংক সমন্বয় বিবরণী থেকে কোশ্চেন করছে? দাঁড়াও তো একটু দেখে নেই। এই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে ম্যাথ কোশ্চেন আসতে পারে। ভাইয়া থিওরি টাইপের ছিল একটা। এই যে দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী বাদ গেছে। তাহলে এখানে ব্যাংক সমন্বয় বিবরণী দেইনি কেন? আমার চোখে পড়লো না তো কোথাও। এই যে আরেকটা টপিকস, এগুলো বলছি যখন মনে হয় সাজেশন দিছি তখন মনে হয় বলছি ব্যাংক সমন্বয় বিবরণী এইখান থেকে বাদ পড়ে গেছে। তারপরে হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বাদ পড়ে গেছে ম্যাথের ক্ষেত্রে, এই দুইটা টপিক বাদ পড়ে গেছে, নাহলে অলমোস্ট এখান থেকে আছে। তাহলে আমরা হলো ব্যাংক সমন্বয় বিবরণীটা একটু দেখবো। ঠিক আছে, ম্যাথের জন্য রামিলের ম্যাথের কথা বলছি, ওইখান থেকে আসতে পারে। এবং কুরিনের লেভেল 2 এবং লেভেল 4 এর কথা বলছি। তো এটা একটু বুঝাই দেই, লেভেল 2 বলতে আমি কি বুঝাইছি। লেভেল 2 বলতে তোমার হচ্ছে কুরিন বাবদ আমরা লাভ লোকসান হিসেবে কত টাকা লিপিবদ্ধ করি ওই অংশটাকে আমি বুঝাইছি। ওই যে আছে না, কুরিন বাবদ আমাদের হচ্ছে লাভ লোকসান হিসেবে কত টাকা ডেবিট করতে হবে, বা কুরিন বাবদ আমাদের ব্যয় কত, বা কুরিনের সমন্বিত জের কত, ওই কোশ্চেনটার কথা বলছি। আর লেভেল 4 বলতে এই যে এই জায়গাটার কথা বলছি, ধারে বিক্রয়ের পরিমাণ বের করো অথবা প্রারম্ভিক দেনাদারের পরিমাণ বের করো, একটা ছক। ঠিক আছে, এইটার কথা বলছে। আচ্ছা, এর বাইরে সমন্বয় দাখিলার জায়গাটাতে যদি আমরা আসি, গত বছর সমন্বয় দাখিলা থেকে কিন্তু 3টার মতো ম্যাথ কোশ্চেন করছে। ঠিক আছে, আমার ঠিক এখন মনে পড়তেছে না কোন ধরনের ম্যাথ কোশ্চেন, আমরা একটু ওই ম্যাথ কোশ্চেন গুলো দেখবো। এই যে এইটা একটা নিট মজুরি বের করো, এটা সমন্বয় দাখিলার ম্যাথ। আরো এখানে থাকার কথা। কি ব্যাপার, একটা কেন? অনেক কটা, 2-3টা তো মনে হলো আমার। আচ্ছা যাই হোক, এটা পরে খোঁজা যাবে। তো এতটুকু শুধু বলি যে সমন্বয় দাখিলা থেকে ম্যাথ আসতে পারে, সেক্ষেত্রে হলো বিমা, মনিহারি, তারপরে হচ্ছে অনপরিচিত আয়, এছাড়া হচ্ছে বিজ্ঞাপন। ঠিক আছে, এই রিলেটেড কনসেপ্ট গুলো যেগুলো সমন্বয় দাখিলা, যেমন আমি যদি বলি যে আমরা হলো 5,000, সরি 50,000 টাকার বিজ্ঞাপন বাবদ হচ্ছে খরচ করছি, কিন্তু এই বিজ্ঞাপনটা মূলত আমাদের 4 বছরের জন্য।
তাহলে কোশ্চেন এমনই হবে যে অবলম্বনকৃত বিজ্ঞাপনের পরিমাণ কত অথবা বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত। একদম ইজি টাইপের কোশ্চেন, ঠিক যেরকম গতবার এই যে কোশ্চেন করছে যে নিট মজুরি পরিমাণ বের করো, তাহলে বকেয়াটা যোগ করে আয় যেটা ব্যয় হয়েছে সেটা যোগ করলে কিন্তু হয়ে যাচ্ছে এমন। অথবা দেখবা হলো এই যে বিমা খরচের পরিমাণ বের করতে বলছে, তাহলে তুমি নির্দিষ্ট সময় বিমা বিমা করছো, সেটার খরচ হয়ে গেছে, নির্দিষ্ট একটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ওই খরচটা তোমাকে বের করতে হবে, এমন সূক্ষ্ম মেয়াদ গুলো আসবে। এর বাইরে আমরা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, ক্রমাসমান পদ্ধতি, বর্ষার সংখ্যা সমষ্টি পদ্ধতি পড়বো। তো এখান থেকে মূলত কোশ্চেন আসবে লাভ ক্ষতির পরিমাণ বের করো। গত বছর সরলরৈখিক পদ্ধতি থেকে পুস্তক মূল্য বের করতে বলছে, এবছর লাভ ক্ষতি বের করার অঙ্কটা সবচেয়ে বেশি আসতে পারে। আর ক্রমাসমান পদ্ধতি থেকে যদি কোশ্চেন করে, তাহলে অবস্থায় বাইরে পুঞ্জীবিত অবস্থায় বের করতে বলতে পারে, 3 বছর পর বহিমূল্য কত বা পুস্তক মূল্য কত এটা বের করতে বলতে পারে। ঠিক আছে। আর বর্ষ সংখ্যা পদ্ধতি থেকে ওই চতুর্থ পঞ্চম বছরের হচ্ছে অবস্থায় বের করতে বলতে পারে, যেটা 2021-22 সেশনে কোশ্চেন আসছিল, ওই ধরনের কোশ্চেন আসবে। এবং আমি তোমাদের এতটুকু নিশ্চয়তা দিতেছি, বিগত 4 বছরে যে ম্যাথ কোশ্চেন গুলা করছে, এগুলো থেকে অ্যাটলিস্ট 2-3টা ম্যাথ কোশ্চেন হুবহু কমন পাবা। বাকি ম্যাথ কোশ্চেন গুলা প্রায় 5 থেকে 7টা 8টা বা 10টার মতন ম্যাথ কোশ্চেন তোমরা যে ম্যাথ টপিকস গুলো থেকে 2021-22 সেশনে করা হয়েছে সেই ম্যাথ টপিকস গুলো থেকে কোশ্চেন পাবা। বুঝতে পারছি? এর বাইরে হচ্ছে ক্রয় হার বিক্রয় হারের যে জায়গাটা আছে, এটা হচ্ছে ক্রয় হার মানে ক্রয় মূল্য বের করো, বিক্রয় মূল্য বের করো, অথবা বিক্রিত পণ্যের ব্যয় যে কোনো অংশ থেকে কোশ্চেন করতে পারো, সমাপনী মজুত পণ্য বের করো, বিক্রিত পণ্যের ব্যয় বের করো, ক্রয় মূল্য বের করো, এগুলো থেকে। গত বছর নতুন মুনাফা থেকে কোশ্চেন করছে, মানে নতুন অনুপাত বের করো। এবছর ত্যাগ অনুপাত লাভ অনুপাত থেকে কোশ্চেন আসার সুযোগ আছে, অন্যথায় সুদ বের করতে বলবে। কমিশন থেকে অনেক কয় বছর হচ্ছে কোশ্চেন করে না, কমিশন থেকে এবছর কোশ্চেন আসার চান্স আছে। এর বাইরে আমাদের যৌথ মূলধনী কোম্পানির লভ্যাংশ থেকে লাগাতার কোশ্চেন করতেছে, এই লভ্যাংশ বাইরে অবহার অধিহার মূলধনের পরিমাণ নির্ণয় করে, এই জায়গা থেকে ম্যাথ আসতে পারে। অব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে চাঁদা বাবদ আয়ের পরিমাণটা আসতে পারে। আর্থিক বিবরণী বিশ্লেষণ গত বছর হচ্ছে চলতি সম্পদ চলতি দায় বের করতে বলছে, তড়িৎ অনুপাত রিলেটেড জায়গাগুলো থেকে কোশ্চেন করছে। এবছর আবর্তন রিলেটেড জায়গাগুলো থেকে ম্যাথ কোশ্চেন করবে। বুঝতে পারতেছি? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান গত বছর উৎপাদন একক রিলেটেড জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করছে, আর এবছর চার্ট থেকে কোশ্চেন করবে, মানে যে চার্টটা আছে নর্মাল চার্টটা, মুখ্য ব্যয়, ব্যবহৃত কাঁচামাল, এছাড়া রূপান্তর ব্যয়। সূত্রটা একটু মাথায় রাখবা, রূপান্তর ব্যয় একটা কমন মানে ভাইরাল টপিকস হয়ে গেছে ইদানিং। তাহলে রূপান্তর ব্যয় থেকে ম্যাথ কোশ্চেন দিতে পারে। আর এর বাইরে নর্মাল যে চার্ট গুলো আছে পুরা মানে মুখ্য ব্যয় বের করতে হবে, তারপরে উপরিব্যয়, উৎপাদন ব্যয়, তারপরে হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রিত পণ্য ব্যয়, এরপর মোট লাভ। হ্যাঁ, এই এই পুরো প্রসেসটাকে বলতেছে। আমি যাচ্ছি, আমি ম্যাথ গুলো দাগা দিতেছি কোন কোন ম্যাথ গুলো তোমরা দেখবা। এর বাইরে হলো মজুত পণ্য সংক্রান্ত না কোশ্চেন করবে না, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান থেকে একটা ম্যাথ কোশ্চেন তোমরা পেতে পারো। এবং এই ম্যাথ কোশ্চেনটা 3টা জায়গা থেকে আসতে পারে। একটা হলো সমস্যা, সময় সমস্যার বিন্দু একক বা টাকায় নির্ণয় করে, এই জায়গাটা, নিরাপত্তা প্রান্ত, দত্তাংশ। এই 3টা কমন টপিক থেকেই ম্যাথ কোশ্চেন করার চান্সটা সবচেয়ে বেশি আছে। ওকে, এই হলো ম্যাথের ওভারঅল সব জায়গা থেকে আমার দিক নির্দেশনা। শেষ সময়ে যারা হিসাব বিজ্ঞানে ম্যাথ নিয়ে টেনশন করতেছো তারা এই কাজটা করতে পারো। আমি এতক্ষণ বকবক করলাম জাস্ট দিক নির্দেশনা দেওয়ার জন্য, যেটা তোমাদের দরকার। ঠিক আছে, আমরা এখন সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। আমরা সম্ভবত 2020-21 সেশনের কোশ্চেন শুধু সলভ করছি, তাই না, গত ক্লাসে? আমরা 21-20 সেশনের কোশ্চেনটা একটু অ্যাডজাস্ট করব। জি স্যার। দেখো, 2020 সালে এই বইটা পাবলিশ হওয়ার পর হাতে গোনা 2-1টা ম্যাথ কোশ্চেন ব্যতীত হিসাব সমীকরণ থেকে যে ধরনের যে প্যাটার্নের কোশ্চেন করছে সবগুলা কিন্তু আমাদের টিউটোরিয়াল সিরিজ থেকে অবশ্যই আসছে। এবং এই সেশনে 21-22 সেশনে হিসাব সমীকরণ থেকে ম্যাথ মনে হয় দেয়নি। ঠিক আছে, কিন্তু না দেখ, কিন্তু তারপরে তোমরা ম্যাথ অংশটা পড়বা। ঠিক আছে। তো আমরা যদি একটু দেখি, এই যে আমাদের রাজবৃদ্ধির পরিমাণ বের করতে বলবে, সম্পদ দায় মালিকানার সত্ত্বে যে কোনো একটা রাজবৃদ্ধির পরিমাণ বের করতে বলবে। আর লেভেল 2 হচ্ছে বছর শেষে সম্পদ দায় মালিকানার সত্ত্বে জের বের করতে বলবো। আর লেভেল 3 হচ্ছে মালিকানার সত্ত্বে রিলেটেড জায়গা থেকে উত্তোলনের পরিমাণ বের করো, তারপরে মুনাফার পরিমাণ বের করো। হ্যাঁ, এই জায়গাগুলো থেকে মূলত কোশ্চেন করে। ঠিক আছে। তো এবছর কোশ্চেন যদি আসে, আমার যতটুকু ধারণা
এই লেভেল 1 থেকেই আসবে, এবং সেটা রিপিট কোশ্চেন আসবে। কেমনে রিপিট কোশ্চেন আসবে আমি তোমাদের বলে দিতেছি। যে দেখো, বিগত সালে যে ম্যাথ কোশ্চেন গুলো করছে না, এটা সম্ভবত গত বছরের আগের বছরের এডিশন, তারপরেও এখানে সাল সহকারে সবকিছু আছে, আমি তোমাদের দেখাচ্ছি, প্রমাণ দেখাচ্ছি। এগুলো থেকে হুবহু তুলে তুলে কোশ্চেন করবে। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় 2021 সেশনে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোশ্চেনটা রিপিট করছিল। বলছে মালিকানা সত্ত্বের পরিমাণ কত। তাহলে আমাদের হচ্ছে আর্থিক বছরের শুরুতে মালিকানা সত্ত্বের, সরি মানে সম্পদের 70,000 টাকা কমে গেছে, এখানে এ কমে গেছে 70,000, এবং দায় কমে গেছে হলো 1 লাখ। তাহলে আমাদের মালিকানা সত্ত্ব কত? তাহলে মালিকানা সত্ত্ব বের করতে গেলে আমরা জানি ওই ইকুয়াল টু এ মাইনাস হলো এল। তাহলে আমাদের এ কমে গেছে, মাইনাস হচ্ছে 70,000 টাকা, সুতরাং মাইনাস। এলও কমে গেছে, এই যে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে গেছে, এই যে 1 লক্ষ। তাহলে স্বাভাবিকভাবে প্লাস 1 লক্ষ, আর এখানে হচ্ছে কি মাইনাস 70,000। তাহলে 1 লক্ষ থেকে 70,000 টাকা কিন্তু মাইনাস হবে, তার মানে কি 30,000 হবে। অর্থাৎ আমাদের 30,000 টাকা মালিকানা সত্ত্ব বাড়ছে, যেহেতু বড় সামনে প্লাস, এই যে প্লাস ফিগার চলে আসছে। মানে যোগ বিয়োগ, এখানে হিসাব সমীকরণ, এখানে যোগ বিয়োগ বাদে কিছু নেই। এটা বুঝতে পারলা? তোমরা হয়তো বা অন্য নিয়মে করছো, ঠিক আছে? যারা হ্যাঁ। আমাদের আগের পেইড ব্যাচের স্টুডেন্ট তাদের এগুলোতে সমস্যা থাকার কথা না। অর্থাৎ তোমার সম্পদ যদি বের করতে বলে, আমরা জানি এ মাইনাস এল প্লাস ওই। এরপর আমরা দেখবো এ, সরি মানে এল এবং ওই এর হ্রাস বৃদ্ধির দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে সেই অনুসারে বসাবো, প্লাস মাইনাস ঠিক করে দেবো, ভেজাল শেষ। এল যদি বের করতে বলে এ মাইনাস ওই করবো, তাহলে এক্ষেত্রে দেখবো সম্পদ বাড়ছে না কমছে, দায় বাড়ছে না কমছে, জাস্ট সে অনুসারে প্লাস মাইনাস গুলো বসাই দিব, ভেজাল শেষ। ঠিক এই কোশ্চেনটাতে আমাদের মালিকানা সত্ত্ব বের করতে বলছে এ মাইনাস এল। তাহলে এ হ্রাস পাইছে, তার মানে এই যে মাইনাস, হ্রাস পাওয়া মানে মাইনাস 17,000 টাকা। সূত্রে মাইনাস মাইনাস এলও হ্রাস পাইছে, তার ওই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, এরপর হলো 1 লাখ। তার মানে মাইনাস প্লাস মাইনাস, তার মানে 1 লক্ষ থেকে 17,000 টাকা বাদ দিতে হবে, তার মানে 30,000। বড় সামনে যেহেতু প্লাস ফিগার, তার মানে এই ফিগারটা প্লাস বা পজিটিভ ফিগার। ওকে, এই স্টাইলে তোমাদের ম্যাথ গুলো করতে হবে, এইটাই আসতে পারে। এই জিনিসে আবার রিপিট হতে পারে, না হলে ওই উপরের দুইটা থেকে রিপিট করবে, মানে এটা পারবা সবাই। ঠিক আছে, এখানে আরো আসো, একটু নিচে আসো। 2021 সেশনে এই কোশ্চেনটা রিপিট করছিল, ঠিক আছে? তাহলে ওই সেম কথা, মালিকানা সত্ত্বের প্রভাব কত। তাহলে কিভাবে বের করবা? ওই ইকুয়াল এ মাইনাস হলো এল। তাহলে আমরা দেখবো এ বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে, এ বৃদ্ধি পাইছে, এই যে 50,000 টাকা আমরা বসালাম, সুতরাং মাইনাস, এই যে মাইনাস। দায় হ্রাস পাইছে মানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এই যে 90,000। তাহলে যোগ করলে কত হচ্ছে, 1,40,000 টাকা। উভয় প্লাস ফিগার, স্বাভাবিকভাবে ফিগারটাও আমাদের প্লাস আসবে, অর্থাৎ 1.5 লক্ষ টাকা মালিকানার সাথে বাড়ছে। ক্লিয়ার? বোঝা গেল তো? তাহলে ঢাবি এবং গুচ্ছ এবং এই বিশ্ববিদ্যালয়গুলো মূলত এই প্যাটার্ন থেকে কোশ্চেন করছে, এবং এগুলো রিপিট কোশ্চেনে করছে। তাহলে আশা করি এটা নিয়ে তোমাদের সমস্যা হবে না। এর বাইরে হচ্ছে আমাদের হলো লেভেল 2। লেভেল 2 এইখান থেকে মনে মনে হচ্ছে না যে কোশ্চেন রিপিট হয়েছে, তারপরেও দাঁড়াও দেখি আগে। এই 7 কলেজের একটা কোশ্চেন আছে। দেখো, এই এই কোশ্চেনটা 7 কলেজ করছে। 7 কলেজ কি বলছে? বলছে বছর শেষে মোট সম্পদের পরিমাণ বের করো। তাহলে বছরের শুরুতে মোট সম্পদ 8 লক্ষ, দায় হচ্ছে 5 লক্ষ, তার মানে মালিকানা সত্ত্ব 3 লক্ষ। এখন বলছে বছরের মধ্যে মোট দায় 1 লক্ষ টাকা বৃদ্ধি পাইছে, এবং ইকুইটি 70,000 টাকা হ্রাস পাইছে। তাহলে বছর শেষে মোট সম্পদের পরিমাণ কত? তাহলে যে কোনো প্রশ্নে বছর শেষে যদি জের বের করতে বলে, তাহলে বছরের প্রথমে জের কত সেটা আগে বের করবা। জের আছে 8 লক্ষ, এই যে 8 লক্ষ। তোমরা অন্য ভিন্ন নিয়মে করছো, কিন্তু আমি ওই নিয়মে করিনি, যেটা বের করতে বলো আমি সেটা নিয়ে শুধু কাজ করব। এরপর বছরের মাঝামাঝি হয় হ্রাস পাইছে নাহলে বৃদ্ধি পাইছে সম্পদ, সেটা কত? তাহলে সম্পদের হ্রাস বৃদ্ধি বের করতে গেলে আমরা জানি সম্পদ বের করতে গেলে এল প্লাস ওই। তাহলে আমাদের সম্পদের বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ বের করতে গেলে এল এবং ওই এর উপাদানগুলো দেখতে হবে। তাহলে এখানে বলছে মোট দায় 1 লক্ষ টাকা বাড়ছে, এই যে 1 লক্ষ টাকা বাড়ছে মানে প্লাস ফিগার, এই যে প্লাস ফিগার, সূত্রে প্লাস প্লাস বসাই দিলাম। ইকুইটি হ্রাস পাইছে 70,000 টাকা, তার মানে কি প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এখানে মাইনাস কিন্তু 70,000 টাকা। তার মানে যেটা দাঁড়াচ্ছে 1 লাখ থেকে 70,000 বাদ দিলে এখানে 30,000, যেটা পজিটিভ মানে প্লাস ফিগার। তাহলে বছরের মাঝামাঝি মালিকানা সত্ত্ব বাড়ছে, সরি সম্পদ বাড়ছে কত, 30,000 টাকা। তাহলে যোগ করলে কত হচ্ছে, 8,30,000 টাকা।
সেভেন কলেজের কোশ্চেন, নতুন কোশ্চেন, 4 নম্বর একটা কোশ্চেনের হুবহু রিপিট করে করা হয়েছে। কি পারবা তো এই টাইপের কোশ্চেন আসলে? অন্যথায় জি স্যার, পারবো। একতরফা দাখিলা পদ্ধতির ম্যাথ কোশ্চেনটা আসবে। এইটা আমি এখন ব্যাখ্যা দেব না, শেষ সময়ে এসে মাথা নষ্ট করে দিব না। এই যে ঢাবি রাবির কোশ্চেন গুলো রিপিট করবে। এই যে এখানে দেখো, ঠিক আছে, এই কোশ্চেন গুলো এই জায়গা থেকে রিপিট হতে পারে, এটাকে লেভেল 3 বলা হচ্ছে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা স্ট্যান্ডার্ড, এমন টাইপের কোশ্চেন তারা চাইলে করতে পারে। তোমরা এই কোশ্চেনটা একটু দেখিও। হ্যাঁ, এখানে রিপিট হওয়ার মতো আর তেমন কোশ্চেন দেখতেছি না। এই যে দেখো, এই কোশ্চেন গুলো এখানে রিপিট হয়েছে, সেগুলো আমি এখানে দিয়ে দিছি যে এগুলো রিপিট হয়েছে। এই যে রাবি যে কোশ্চেনটা করছে না, এটা একটা নতুন কোশ্চেন ছিল। এই রাবির কোশ্চেনটা রিপিট করতে পারে। নতুন কোশ্চেন, মালিকানা সত্ত্বের পরিমাণ কত? তাহলে মালিকানা সত্ত্ব বের করতে গেলে মোট সম্পদ মাইনাস হলো মোট দায়। তাহলে প্রশ্নে আমাদের দেখো কি কি দেওয়া আছে। স্থায়ী সম্পদ, তাহলে মালিকানা সত্ত্ব যদি এই কোশ্চেনটা পড়ো একটু, মানে এই কোশ্চেনটা একটু দেখো, হয়তো বা রিপিট করতে পারে। কারণ আমি তোমাদের কিন্তু কি বলছি, গুচ্ছ কোশ্চেন রিপিট করে ঢাবির এবং রাবির। রাজশাহী বিশ্ববিদ্যালয় 20-21 সেশনের কোশ্চেন এত ইজি করছিল দুইটা গ্রুপে, বলার মতো না। এবং ম্যাথ কোশ্চেন রাখছিল একটাতে একটা আর একটাতে মনে হয় দুইটা না তিনটা। এর মধ্যে এই একটা মাত্র কোশ্চেন সবচেয়ে মানে ইন্টারেস্টিং ছিল, বোঝার মতো ছিল, মায়ের প্যাসের ছিল, এবং কোনো গাইড বই থেকে এটা কমন ছিল না। তো এই কোশ্চেনটাই গুচ্ছ হুবহু রিপিট করলে আমি অবাক হব না। বুঝছো? এই কোশ্চেনটা একটু শেখো। এই কোশ্চেনে দেখো মালিকানা সত্ত্ব বের করতে বলছে। আমরা যদি পুরো প্রশ্নটা পড়ি, দায়, সম্পদ, চলতি দায়, চলতি মূলধন, মানে এলোপাতারি সিস্টেমে ম্যাথটা দেওয়া। তুমি চাইলেই মালিকানা সত্ত্ব ওই ইকুয়াল টু আমরা জানি এ মাইনাস হলো এল, তুমি চাইলেই মোট সম্পদ পাচ্ছ না এখানে, মোট দায় তুমি এখানে পাচ্ছ না। দেখো পাচ্ছ, পাওয়া যাচ্ছে। এই যে দীর্ঘমেয়াদী দায় 21,000, চলতি দায় 6,000। এখন নেট চলতি মূলধন, এইটা নিয়ে আবার ঘাবড়ায় যাবা, এবং তুমি দায়টাও বের করতে পারবে না অ্যাকচুয়ালিতে। কিন্তু অ্যাকচুয়ালিতে এখানে দায় কিন্তু এই 21,000 এবং 6,000, অর্থাৎ 27,000 টাকা এখানে তোমার মোট দায়। তাহলে সম্পদ কত? কিন্তু এখানে তো কিছুই দেওয়া নাই, কেমনে কি করবা? তাহলে এখান থেকে তোমাকে বের করে নিয়ে আসতে হবে তোমার সম্পদটা। এক্ষেত্রে স্থায়ী সম্পদ দেওয়া আছে তোমার 4 লাখ, সরি 40,000। তাহলে আমরা কি জানি, একটা প্রতিষ্ঠান মোট সম্পদ ইকুয়াল টু স্থায়ী সম্পদ প্লাস চলতি সম্পদ, তাহলে মোট সম্পদ 40। তাহলে চলতি সম্পদ কত? তাহলে এই চলতি সম্পদটা কোথায় লুকায় আছে, এর ভিতরে আছে। কারণ আমরা জানি যে চলতি সম্পদ মাইনাস চলতি দায় ইকুয়াল টু চলতি মূলধন বের হয়। মানে এমন একটা টাকা ছিল, এখানে চলতি মূলধন এখানে কিন্তু 5,000। তাহলে চলতি সম্পদ এমন একটা টাকা ছিল, সেই টাকা থেকে 6,000 টাকা বাদ দেওয়া হয়েছে, দিয়ে মূলত 5,000 হয়েছে। তাহলে এই টাকাটা কত? তাহলে স্বাভাবিকভাবে ঘুরাই দাও, 5 আর 6 11। তার মানে এই টাকাটা ইকুয়াল টু 11। তার মানে অটোমেটিকলি বোঝা যাচ্ছে যে এখানে চলতি সম্পদ হলো 11,000, এখানে স্থায়ী তোমার সম্পদ হচ্ছে 40,000, তার মানে 51,000। তার মানে এখানে তোমার 51,000 টাকা চলে আসতেছে। তাহলে এই 51,000 টাকা থেকে তুমি 27,000 টাকা বাদ দাও, এই তোমার 24,000 টাকা হচ্ছে তোমার সঠিক উত্তর। ইন্টারেস্টিং কোশ্চেন কিন্তু, তাই না? সুন্দর না কোশ্চেনটা? এই যে ব্যাখ্যা দেওয়া আছে এখানে, এটা আসতে পারে। বোঝা গেল কি? এর বাইরে জি স্যার। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেনটা, এইটাও রিপিট করতে পারে। এই কোশ্চেনটা রিপিট করতে পারে, যেটা আজ পর্যন্ত তোমাদের গাইড বইগুলোতে এই উত্তরটা দেওয়া আছে, 13,50,000 টাকা, যেটা ভুল। বুঝা গেল? এখানে নিট সম্পদ মানেই মূলত মালিকানা সত্ত্বকে বোঝায়। এই কনসেপ্টটা এখনো অনেক টিচাররাই জানে না। এই কোশ্চেনটা নতুন ছিল। তাহলে নর্মাল ভাবে মালিকানা সত্ত্ব বের করো। এখানে কিছু কিছু উপাদান দেওয়া আছে, এই যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো কাজেই আসবে না আমাদের। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের আহামরি কাজে আসবে না। তাহলে এই কোশ্চেনটা এটা কি সলভ করে দেওয়া লাগবে যে কিভাবে 8,500 টাকা হলো? তাহলে মালিকানা সত্ত্ব বের করতে বলছে,
তাহলে বছরের প্রথমে মালিকানা সত্ত্ব কত এটা বের করো। এই যে বছরের শুরুতে সম্পদ 10 লাখ, মালিকানা, সরি, দায় হলো 5 লাখ, তার মানে মালিকানা সত্ত্ব কিন্তু 5 লাখ। এখন বছর শেষে নিট সম্পদ মানে বছর শেষে মালিকানা সত্ত্ব কত, তার মানে বছর মাঝামাঝি হ্রাস বৃদ্ধি কত সেটা আমরা বের করব। এখন হ্রাস বৃদ্ধি বের করার জন্য আমাদের এই প্রশ্নে বলেই দিয়েছে যে সম্পদ এখানে 2 লাখ টাকা বৃদ্ধি পাইছে, দায় এখানে 1,50,000 টাকা হ্রাস পাইছে। ঠিক আছে, তাহলে আমাদের অটোমেটিক্যালি 3,50,000 টাকা মালিকানা সত্ত্ব বাড়ছে। তাহলে মালিকানা সত্ত্ব আগে 5 লাখ, এখন 3,50,000, যোগ করলে 8,50,000 টাকা, কোনো ঝামেলা ছাড়াই। আর এখানে যে উপাদানগুলো দেওয়া আছে এই উপাদানগুলোর ইনফরমেশন মিসিং আছে, কারণ এই যে মেলে না এখানে। 3.5 লাখ মিলতে হবে, এখানে নিট সাড়ে 3.5 লাখ হতে হবে, কিন্তু হয় না। এজ এ রেজাল্ট এগুলো কনসিডারেশনের প্রয়োজন নাই। বুঝে গেল? এই হলো কোশ্চেন, এই কোশ্চেনটা এটা রিপিট হতে পারে ভাই, একটু সাবধান থাকিও। তাহলে হিসাব সমীকরণ থেকে এই এই কোশ্চেন গুলো থেকেই রিপিট হবে, নিশ্চিত থাকো ইনশাল্লাহ। আর রাবির মতো এই কোশ্চেন গুলো করবে বলে আমার মনেই হচ্ছে না, এই যে এগুলা এগুলা মনে হয় না করবে। ঠিক আছে, এই পার্সেন্টেজ দিয়েও একটা কোশ্চেন দিতে পারে, তো পার্সেন্টেজ গুলো ঠিকঠাক ভাবে ধরে শেষ করে দিও। আচ্ছা, লেনদেন বিশ্লেষণ, হ্যাঁ, লেনদেন বিশ্লেষণের জায়গা হলো এই চার্টটা, এই চার্টের বাইরে আসলে লেনদেন নাই। অ্যাজ এ রেজাল্ট যে কোশ্চেনটাই করুক না কেন লেনদেন বিশ্লেষণ, যেমন হচ্ছে কোন মানে কোন কোন উপাদানের পরিবর্তন ঘটছে, এটা আর্থিক পরিবর্তন না অনার্থিক পরিবর্তন, হিসাব সমীকরণের যোগফল পরিবর্তন হয়েছে না হয়নি, এই রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে এই চার্ট থেকে কোশ্চেন আসতে বাধ্য। এটা তো এখন নতুন করে বোঝানোর কিছু নাই, আমি স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, এটা এটাও লাগতো না। এই যে এই জায়গা থেকে এবছর কোশ্চেন করবে তোমাদের, গতবার এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন করেনি, একদম 100% শিওর থাকো। এখান থেকে থিওরি কোশ্চেন করছে, একদম শিওর থাকো। কোনটা করছে সেটা আমি জানি না। হয় সেটা নগদ লভ্যাংশ ঘোষণা করলে হিসাব সমীকরণ কোন কোন পদের পরিবর্তন করবে, অথবা জাবেদা আসতে পারে। পূর্ব ঘোষিত নগদ লভ্যাংশ পরিশোধ করা হলো এর ফলে কি কি করবে সেটা আসতে পারে। স্টক লভ্যাংশ ঘোষণা করা হলো এগুলো আসতে পারে। নিট মুনাফা থেকে কোনো সঞ্চিত তহবিলের টাকা স্থানান্তর এর ফলে হিসাব সমীকরণে কোন কোন পদের পরিবর্তন করতেছে এটাও আসতে পারে। আমি জানি না, কিন্তু কোশ্চেন করবে ইনশাল্লাহ। বোঝো কিন্তু এখানে অলমোস্ট দেওয়া আছে, তার মধ্যে উপর থেকে সব আসবে এই কয়টা থেকে, এবং কমন পড়বে কোশ্চেনটা, টেনশন নিও না। এলে রিপিট হয়েছে প্রচুর। আচ্ছা, আমরা পরবর্তী অংশে যাই, পরবর্তী টিউটোরিয়ালে যাই। এই জায়গা থেকে কোশ্চেন করবে না, টিউটোরিয়াল 2 থেকে কোশ্চেন করবে না মূলত। ওই যে তোমাদের আমি দেখাচ্ছি, এটা আসলে আসতেও পারে এই কোশ্চেনটা, এটা একটু দেখো, এক নজর দেখে নাও। এইটাই হুবহু তুলে দিবে। ঠিক আছে, দেখো এটা একটু, অথবা এই যে এগুলা দিয়ে কোশ্চেনটা মডিফাই করবে। এটা একটু দেখে নাও এক নজর, যে কোরাই বহিতে কত টাকা লিখতে হবে। মানে কোরাই বইতে তো ধারে বিক্রয়টা শুধু লেখা হয়, তার মানে এই 40,000 টাকা আসবে না। তাহলে এই টাকাটা কার্বনের বারটা বাদ, প্যাকেজিং খরচ, পরিবহন খরচ, অন্যান্য যা কিছু আছে যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, এই যে এখানে সুন্দরভাবে সবকিছু বলে দিয়েছে। জাহাজ ভাড়া, ডক চার্জ, আমদানি শুল্ক জল থাকতো, যোগ হয়ে টোটাল টাকাটা আসতো। এটাই আসতে পারে যদি দেয়, আমাকে কোশ্চেন করতে দিলে বা যে টিচার যে প্যাটার্নে কোশ্চেন করতেছে এগুলাই দিবে। এগুলা বাছাই করা কোশ্চেন কিন্তু, বুঝতে পারছো? 400টা পাবা ইনশাল্লাহ। ওইটা আসতে পারে, এর বাইরে আসো, নিচে আসো। না, এগুলো থেকে আসবে না। ভ্যাট আসো, ভ্যাট থেকে উম, রাখতে পারে, বলা যায় না আসলে। ভ্যাট থেকে যারা কোশ্চেন করে কোন কোশ্চেনটা করতে পারে? ভ্যাটে মূলত যে কোশ্চেন গুলো আছে না সেগুলো হলো এই কয়েকটা। ঠিক আছে, ওই যে আমাদের মালিহা আছে, ও সরি মালিহা তো ওই যে চাচু মারা গেছে এই কারণে হয়তো আবার নেই। তাহলে এখানে হলো আহ ভ্যাটের ম্যাথ এই কয়েকটার বাইরে ইনশাল্লাহ আসবে না। এখন এই জায়গা থেকে আমার কাছে যদি বলো যে আমি কোন ম্যাথটাকে প্রিফার করব, সেক্ষেত্রে পরের পরের ম্যাথ গুলাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এগুলাই তুলে দিতে পারে। ঠিক আছে, এগুলাই হুবহু তুলে দিতে পারে। এটা আছে, এই সামনেরটা আছে, এগুলো হুবহু তুলে দিবে।
এখন ভ্যাট নিম্নের ক্ষেত্রে তোমরা এতটুকু মাথায় রাখবা যে ভ্যাট মূলত দুভাবে ধার্য করা হয়। সরাসরি, যে আমি পণ্য ক্রয় করলাম বা পণ্য বিক্রি করলাম 50,000 টাকা, এর উপর 15% ভ্যাট ধার্য করতে হবে, একদম সরাসরি টাকা একদম ধরে ফেললাম। এটা একটা নিয়ম। আর একটা নিয়ম কি, বলছে 50,000 টাকা পণ্য তুমি ক্রয় করছো, কিন্তু এর ভিতরে ভ্যাট আছে, মানে ভ্যাট সহ পণ্য ক্রয়। বুঝতে পারছো? তার মানে তোমার পণ্য ক্রয়টা 100, এখানে ভ্যাট আছে হলো 15, তার মানে এখানে টোটাল টাকা কিন্তু 115%। এই কারণে 115 দিয়ে আমরা ভাগ দিই, এবং ভ্যাট বের করার জন্য 15 দিয়ে গুণ দেই, আর মূল টাকা বের করার জন্য আমরা 100 দিয়ে গুণ দেই। বোঝা গেল? মানে মনে করো তুমি 40,000 টাকা দিয়ে একটা জিনিস কিনছো, ওটার উপর 15% ভ্যাট 10,000 টাকা, যোগ করলে কত হচ্ছে? 50,000। অর্থাৎ এটারে যদি 100 টাকা হয়, 15 টাকা যদি তুমি ভ্যাট দাও, তার মানে এখানে 115 হচ্ছে কি, 100, মানে 50,000 টাকা। তাহলে 1%-এ কত, 15%-এ কত, 100 কত, এভাবেই তোমাদের ভ্যাট গুলো বের করতে হবে। এখন 115 দিয়ে ভাগ করা খুবই কষ্টসাধ্য। এজন্যে তোমরা কি করবা, 3 তেজ ধরে করবা, ইজি ওয়েতে দেখবা যে ভাগ হয়ে গেছে। যেমন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই কোশ্চেনটা দেখো না কেন। এখানে বলছে যে তুমি পণ্য বিক্রি করছো 36,800 টাকা, যদি প্রার্থীর মধ্যে ভূ মানে মূল্য সংযোজন করের পরিমাণ 15% হয়ে থাকে, তাহলে বিক্রয় হিসেবে কত টাকা ক্রেডিট করতে হবে? তুমি পণ্য বিক্রি করছো 36,800, তুমি 36,800-কে বিক্রয় হিসেবে ক্রেডিট করতে পারবা না, কারণ এর মধ্যে 15% ভ্যাট আছে। তাহলে তোমাকে এই 15% ভ্যাটকে বিক্রয় ভ্যাট হিসেবে ক্রেডিট করতে হবে, সেটা কত? তাহলে ওটা বের করতে হবে। তাহলে ওটা বের করার জন্য আমাদের কি করতে হবে? 15% ভ্যাট সহ, তার মানে কি এই টাকাটা 115% টাকা। তাহলে 115 দিয়ে এটা ভাগ দেব, এবং 15 দিয়ে গুণ করবো, তাহলে আমি ভ্যাটের টাকা পাবো। তো ওইটা কি চারটিখানি কথা মুখে মুখে করা সম্ভব না? আসলেই আসলেই তাই। দেখো দেখো, আমি সাজাই দেই। 36,800 ডিভাইডেড বাই 115 ইন্টু হলো 3, সরি, মানে 15, করো ভাগ করো ক্যালকুলেটর ছাড়া। কেমন না, অদ্ভুত লাগতেছে না? কিন্তু ঠিক সেই জায়গায় তুমি যদি এটাকে ছোট করে নিতে পারো, যদি হচ্ছে তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে 3, যদি 5 দিয়ে ভাগ করো এখানে কিন্তু 23। এখন এই টাকাটা দিয়ে এই টাকাটাকে ইজিলি ভাগ করা যায়। ভাই 36,800-কে আপনি কেমনে 23 দিয়ে ভাগ করবেন, এটা তো ক্যালকুলেটর লাগবে। কিন্তু আমি তোমাদের কি শিখাইছি? আমি তোমাদের শিখাইছি যে ছোট ছোট করে নিবা। যেমন আমাদের তেজ দিয়ে কিন্তু 36,800-কে ভাগ দিতে হবে, তাই পুরোটাকে একবার ভাগ দিতে তোমাকে কে বলছে? তুমি 36-কে ভাগ দাও। তাহলে 36-কে 36, সরি মানে 23-কে 23। তাহলে এখানে আমাদের হলো 6 থেকে, যদি আমরা 3 বাদ দিই 3 থাকে, হাতে ধরায় 1 থাকে, যে 13। এরপরে এই যে 8টা আছে, সেই 8 কিন্তু চলে আসতেছে। ঠিক আছে? এভাবে এক বাদ আমাদের বের করে নিতে হবে। তাহলে এবার কত বাদ যাবে? উপায় নেই, তোমাকে এখানে এটাকে ভাগ করতেই হবে, মানে কত বাদ যাবে। তো নর্মালি যদি আমরা এখানে করি, 5 বিশং হলো 100, 6 বিশং 120, 7 বিশং 140, তো 7 বাদ যাবে না। তাহলে 5, সরি, 6, 6, হ্যাঁ 3, 6, 18, হ্যাঁ 6 বাদ যাবে। এবং 3, 6, 18, হাতে হলো 1, 6 2 12, আর 1 13, এই যে দেখো মিলে গেল, তার মানে 16। তার মানে 23 দিয়ে এই টাকাটাকে যদি তুমি ভাগ করো, 368, এটাকে ভাগ করলে 16 হয়, পরের দুটো শূন্য অবশিষ্ট আছে, এই যে চলে গেল 1600। আর 3 × 16 = 48। দেখছো কাহিনী? ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা? ক্লিয়ার? এইটা ছাড়া উপায় নেই। বুঝতে পারলাম? বলো, ক্লিয়ার তো নাকি? এভাবে তোমাদের করতে হবে। তো তোমরা এই কয়েকটা জায়গা দেখো, এর বাইরে মনে হয় আসবে না। আচ্ছা। কথা ছিল। হ্যাঁ বলো। স্যার এই ক্লাসটা কি লাইভ মানে রেকর্ড পাওয়া যাবে না পরে? হ্যাঁ রেকর্ড হচ্ছে, এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস, তোমাদের সবাইকে করতে দিছি। এই এই যে আসো, আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। দিয়ে দিব না এটা ইউটিউবে। এই এই জায়গাটা দেখো, এই কোশ্চেনটা দেখো, বলো তো এই কোশ্চেনটা রিপিট হয়েছে না কোনটা? ঠিক আছে স্যার। এই যে দেখো, তোমাদের প্রমাণ দিতেছি।
স্যার 2024 সালে আমার রিপিট হয়েছিল গুচ্ছতে। হ্যাঁ, ওইটাই প্রমাণ দিতেছে, ওই কোশ্চেনটা হুবহু রিপিট হয়নি। এই যে, এই যে দেখো, 50,000 ওখানে 5 লাখ, এখানে 200, ওখানে হচ্ছে 2,000, এখানে 2,000, ওখানে 20,000, এখানে 1,000, ওখানে 10,000 দিয়ে আরো কি জানি এই যে কাহিনী করে অ্যাড করে দিছে, এই যে দেখছো, এরপর 3,000, এরপর 2,000 অ্যাড করে দিছে, দুটি জিনিস অ্যাড করে দিছে। এভাবে এবছর মিক্স মানে যে 3-4টা কোশ্চেন মানে একটু মডিফাই হয়েছে, সবগুলোই দেখলাম এভাবে করা আছে। এখান থেকে আসবে না, এবার যাও, এখান থেকে আসবে না। এইদিকে আসি, বাট্টা থেকে একটা কোশ্চেন করছে, তাই না? এই মালিয়া বলছিল বাট্টার এখানে সমস্যা, বাট্টা স্কিপ করতে পারে এবার টোটালি। এই যে বাট্টা সুন্দর শেষের দিকে আছে, যে কোশ্চেনটাই সলভ করাই দেই তাহলে হয়ে যাবে না। দেখি কোন টাইপের ম্যাথটা আসছে। ও, এই যে আমাদের হচ্ছে টিউটোরিয়াল সিরিজে 26 ও না, এটা এটা দেখিই নেই যে আসলে কোন জায়গা থেকে আছে, এটা বের করা হয়নি এখনো। কোশ্চেনটা হলো কি, কোশ্চেনটা বলছে যে জুন মাসের 13 তারিখে 750 টাকার পণ্য 2.10 × 30 বিক্রয় করা হয়েছে, এবং জুনের 16 তারিখে 50 টাকার পণ্য ফেরত দেওয়া হয়েছে, এবং 23 তারিখে সম্পূর্ণ টাকা পাওয়া গেলে প্রাপ্ত টাকার পরিমাণ কত হবে? রিপিট কোশ্চেন, নির্ঘাত। এই যে এই কোশ্চেনটাই না, দেখো তো, এই যে এইটা 16 তারিখে ফেরত, এই যে জুনের 23 তারিখে পাওনা সাপেক্ষে কত টাকা প্রাপ্ত হবে। তাহলে বিক্রয় জি করছো কত? স্যার। 750, ফেরত পাইছো বাদ, নগদ বারটা পাবে কি পাবে না এটা গণনা করতে হবে। কিভাবে গণনা করতে হবে? যেদিন বিক্রি করছো অথবা যেদিন ক্রয় করছো তার পরবর্তী দিন থেকে গণনা করতে হবে। তাহলে তুমি 13 তারিখে গণনা করছো, তাহলে মানে 13 তারিখে বিক্রি করছো, তাহলে তোমার গণনার কালটা হবে 14 তারিখ থেকে। তাহলে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, একদম কাটায় কাটায় 23 তারিখ মানে 10 দিন। তার মানে বাট্টা তোমাকে দিতে হবে। তাহলে 700 টাকার উপর 2% বাট্টা 14 টাকা মাইনাস করে 668। ঠিক আছে? তাহলে এখানে মালিয়া পরে তো ক্লাসটা দেখবা তুমি, তো দেখা যাচ্ছে যে এখানে বারটা দুই ধরনের কোশ্চেন আসবে, এভাবে তারিখ উল্লেখ থাকবে। তো তারিখ উল্লেখ থাকলে সমস্যা হয় কোথায়? সমস্যা হয় যে কবে থেকে আমি ডেট গণনা করব, যেদিন ক্রয় বিক্রয় করবো তার পরবর্তী দিন থেকে, এর মধ্যে যদি টাকা পাও তাহলে হলো, মানে বারটা দিয়ে দিলা বা নিলা। আর যদি এর মধ্যে না দাও তাহলে বারটা দিবাও না, নিবাও না, সোজা হিসাব। আর ফেরত যদি পাও ওটা মাইনাস করে দিবে, এই তো শেষ। আর অন্যগুলো বলেই দেয় যে বাট্টাকালীন সময়ের মধ্যে করা হয়েছে। কোশ্চেন আসবে না, যাও। ব্যাংক সমন্বয় বিবরণী, এই যে জায়গাটা দেখতেছো, এই জায়গা থেকে করতে পারে নাম্বার 1। এবং এখান থেকেই এই অপশন গুলো রিপিট করে দিবে, মানে ওই যে এবছরও তো ঢাবি, সরি মানে আমাদের চট্টগ্রাম, সরি দূরও, আমাদের রাবি কোশ্চেন করছে এই জায়গা থেকে, তাই না? এই কোশ্চেনটাই মনে হয় করছে, এইটা না, যে 35 টাকা সেটা তুমি 3250 টাকা লিখছো। তাহলে এই ধরনের ভুলগুলার ক্ষেত্রে তোমাদের প্রথম কাজ হবে, ভুল কোন বইয়ে হয়েছে সেই বইয়ে সমন্বয় দেখালে দিবা। পাস বই হলে পাস বই, নগদান বইয়ে নগদান বই। এখানে বলছে যে তুমি পাওনাদারকে দাও 3520 টাকা, চেক ভুলে নগদান বইতে, এই যে নগদান বইতে, তার মানে তুমি নগদান বইতে সংশোধন করবা। কি সংশোধন করবা? 3500 টাকা চেক দিছো, লিখছো হচ্ছে 3250 টাকা, অর্থাৎ মানুষকে দিছো হলো 3520 টাকা, কিন্তু লিখছো 3250 টাকা। তোমার কমানো দরকার ছিল 3500 টাকা, তুমি কমাইছো হলো 3200 টাকা, মানে 20 টাকা 20 টাকা বা 50 টাকা ঝামেলা মিটাও, মানে এগুলো বাদ দাও। তাহলে 3500 টাকার কথা মাইনাস করার কথা, তুমি 3200 মাইনাস করছো, তার মানে কি 300 টাকা আরো মাইনাস করা উচিত ছিল। তাহলে মাইনাস করে ফেলো। এই এই হলো হিসাব। তাহলে এই ভুল রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে, তাহলে সেক্ষেত্রে পার্থক্যটা বের করবা এবং কোন জায়গায় ভুল হয়েছে সেই বইয়ে আসবা। যদি পরিশোধ করা হয় সেক্ষেত্রে, যদি কম মাইনাস করো তাহলে আরো বেশি মাইনাস করতে হবে, যদি বেশি মাইনাস করে ফেলো তাহলে যোগ করতে হবে। আবার পাওয়ার ক্ষেত্রে তুমি পাইছো 3500 লিখছো 3200, তার মানে আরো 300 টাকা যোগ করবা। তুমি পাইছো 3200 লিখছো 3500, তখন তাহলে 300 টাকা মাইনাস করবা। এই যে কখন প্লাস কখন মাইনাস হবে, এটা যদি কমন সেন্সের জায়গা থেকে নিজে না বোঝো, টিচার তোমার পিষে খাওয়াইলে কিছু করতে পারবে না। এইখান থেকে আসতে পারে একটা।
এর বাইরে যদি কোশ্চেন করে, আমার যতটুকু ধারণা একক জের পদ্ধতি থেকেই আসবে। একক জেড থেকে যদি আসে তাহলে এখান থেকে আসবে, নিশ্চিত থাকো, মানে দেখবা যে এগুলো থেকে আসছে। না, এগুলো আসবে না, এটাও আসবে না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এটা মনে হয় না। এই তোমরা এটা দেখিও, এই কোশ্চেনটা আসতে পারে। বলছে ক্যাশ বই অনুসারে জের 2900 টাকা, এরপর ডট 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 বাকি জিনিসগুলো বলছে, এবং শেষে আমরা দেখলাম পাস বইয়ের ব্যালেন্স কত। এখানে তোমাদের বলে দিই, একক জেরে ম্যাথ করবা না সংশোধনী জের পদ্ধতিতে ম্যাথ করবা, এটা ডিপেন্ড করবে ম্যাথটা কোন টাইপের করা হয়েছে। যদি কোনো প্রশ্নে একটা বইয়ের জের দেওয়া থাকে আর একটা বইয়ের জের বের করতে বলে, কোনো কথা ছাড়া একক জের পদ্ধতি ফলো করে ম্যাথটা করবা। একক জেরে কোনো একটা বইয়ের জের দেওয়া আছে, একটা অথবা দুইটা বইয়ের জের দেওয়া আছে, প্রশ্নের সংশোধনীয় জের সমন্বিত জেরের কথা বলছে, তাহলে তুমি কি করবা? সংশোধনীয় জের পদ্ধতিতে ম্যাথটা করবা। এই প্রশ্নটায় এই প্রশ্নটায় আমি এই জায়গাটা চেঞ্জ করে দিলাম, এই জায়গাটাতে বললাম সমন্বিত ব্যাংক জের কত। এই প্রশ্নটায় দুইটা উত্তর আসবে। পাঁচ বই অনুসারে ব্যাংক ব্যালেন্স কত সেটা আগে বের করে দেই। বলছে হাতে নগদ হচ্ছে 2900 টাকা নগদান বই অনুসারে। এই যে ইস্যুকৃত চেক যেটা মাইনাস করছিলাম, সুতরাং নতুন করে এসে যোগ করবে ব্যাংক সমন্বয় বিবরণ করার সময়। আদায়কৃত চেক 200, সরি 2020 টাকা, 2200 টাকা, সরি 2200 টাকা। এটা যোগ করছিলাম, স্বাভাবিকভাবে এটা মাইনাস করতে হবে। জমাকৃত জমাকৃত কিন্তু, এখানে কি বলা আছে, জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক হচ্ছে 3090 টাকা। এই যে এই টাকাটাও দ্বারা জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক 2990 টাকা। ব্যাংক কৃতক আদায়, এই জায়গাটা একটু ভুল করছে, দাঁড়াও, এই কারণে তো বলছে যে অ্যান্সার কম আসতেছে কেন। এই জায়গায় একটু ভুল হয়েছে, এটা দেখো ব্যাংক কৃতক আদায় মানে ক্রেডিট মেমোরেন্ডাম, যেটা নগদান বই অনুসারে যোগ করতে হয়। আর এই যে জমাকৃত চেক যেটা অমর্যাদাকৃত হয়েছে, এটা মানে আদায়ের জন্য জমাকৃত চেক। আমরা যে চেক গুলো অমর্যাদা হয় সেটা ধরে নিবা আদায়ের জন্য জমাকৃত চেক। তাহলে তার মানে আমরা ওটা প্রথম অবস্থায় যোগ করছিলাম, ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় সেই জিনিসটা আমরা মাইনাস করব। এই মাইনাস করো, তাহলে এবার উত্তর মিলবে। ঠিক আছে, তাহলে পাঁচ বই অনুসারে জের হবে 2810 টাকা। সেম কোশ্চেনটা যখন হচ্ছে সংশোধনী জের পদ্ধতিতে বলবে যে সমন্বিত জের কত, তাহলে এখানে কিন্তু একটা বইয়ের জের দেওয়া আছে 2900 টাকা। ইস্যুকৃত চেক এইটা কিন্তু ক্যাশ বইয়ে যোগ বা বিয়োগ হয় না, এটা পাস বইয়ে বিয়োগ হয় সংশোধনী জের পদ্ধতিতে। ব্যাংককৃত আদায় যেটা ক্রেডিট মেমোরেন্ডাম, তাহলে ক্যাশ বইয়ে এই ক্রেডিট মেমোরেন্ডামটা কি হয়? যোগ হয়। জমাকৃত চেক কিন্তু অমর্যাদাকৃত, এইটা আমাদের হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, এই কারণে বেসিক্যালি হয়, অথবা কোনো কোনো কারণে চেক প্রত্যাখ্যাত হয়ে আসছে। তাহলে চেক প্রত্যাখ্যাতটা আমাদের ডেবিট মেমোরেন্ডাম, তাহলে ডেবিট মেমোরেন্ডাম এটা মাইনাস হয়। এটা প্লাস মাইনাস করে যেটা ব্যালেন্স আসবে সেটা আবার সমন্বিত জের হবে। বোঝা গেল? এই জেরের সঙ্গে কিন্তু মিলবে না। তাহলে এই কোশ্চেনটা রিপিট হতে পারে, এটা একটু সতর্ক থাকি। এমনই আসতে পারে। আমি যেটা বললাম বুঝতে পারলা? এগুলা এই ব্যাংক সমন্বয় বিবরণী ম্যাথ একটু তোমরা কেন জানি কম বোঝো। কিন্তু কখন একতরফা সিস্টেম হবে, কখন মানে দ্বৈত সংশোধনের যে পদ্ধতি ব্যবহার করতে হবে, এটা তো আমি ক্লিয়ার করে দিলাম। এর বাইরে এই 3 নম্বর কোশ্চেনটা দেখিও। 3 আছে এখানে, 6 লাগবে না, লাগবে না। আর এই একক জের পদ্ধতিতে এই কয়েকটা সংশোধনের জের পদ্ধতিতে তেমন ম্যাথ আসে নাই, বাদ দিতে পারো। একক জেরে আসবে, যদি আসে ওই ম্যাথটাই আসতে পারে। এরপর র্যামিল আছে। র্যামিল তো বুঝতেছো,
খায় দেয় কাজ নেই টিচারদের, হুবহু এগুলো থেকে রিপিট করবে, যেহেতু গুচ্ছ টিচারদের খায় দেয় কাজ আছে, একটু মডিফাই করতে পারে এই এই কোশ্চেন গুলো, এই এরিয়া থেকে কোশ্চেন করবে এখান থেকে। তো এগুলো পারবা তোমরা, কিন্তু যা সতর্ক থাকবা, মানে ভুল করছে কি করে নাই, হ্যাঁ, এই জিনিসগুলো একটু সতর্ক থাকিও, ফিগার বা অ্যামাউন্ট গুলোতে একটু সতর্ক থাকিও। এবার আসা হচ্ছে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণে। এখানে বেসিক নিয়ম আছে, বেসিক নিয়ম থেকে আশা করি কোশ্চেন করবে না, কোশ্চেন যেখান থেকে করবে আমি সেখানে নিয়ে যাচ্ছি তোমাদের। দাঁড়াও এই দিক থেকে কোনো কোশ্চেন যদি আসে সেটা চোখে পড়লে আমি বলে দেবো নি, দাঁড়াও। বেসিক নিয়মের এখানে এটা দেখিও, বেসিক নিয়ম, এই যে বাট্টা সঞ্চিতির পরিমাণ বের করতে বলছে, একের পর এক এই যে দেনাদারের টাকা দেওয়া আছে, এই কুঋণ সঞ্চিতি, পুরাতন কুঋণ সঞ্চিতি এটা বাদ দেওয়া যাবে না, এইটা কুঋণ সঞ্চিতি, এবং এখানে দ্বারা কুঋণ এবং দেনাদারের পরিমাণ হচ্ছে 10% বাট্টা সঞ্চিতি। আচ্ছা, এখান থেকে একটু বলে দিই, তোমরা যারা নতুন আছো, মূলত এই জায়গায় কোশ্চেন গুলোর অ্যান্সার করতে তোমরা খুবই মানে সমস্যা করো, মানে পারো না একটু। তো দেখা যাচ্ছে যে তোমরা একটু কনসিডারেশনে নিয়ে আসবা, যদি প্রশ্নে দুইটা কুড়িন দেওয়া থাকে তাহলে প্রথমটা পুরাতন কুড়িন, পরেরটা নতুন কুড়িন, সুতরাং পরের কুড়িনটা মাইনাস করতে হয়। প্রশ্ন যদি একটা কুড়িন থাকে ওইটাকে নতুন কুড়িন ধরবা। প্রশ্নে যদি দুইটা কুড়িন সঞ্চিতি থাকে, ঠিক আছে, এই যে এখানে একটা সঞ্চিতি, এই যে এখানে একটা সঞ্চিতি, তার মানে এই সঞ্চিতিটা পুরাতন, এটার কাজ নাই, এইটা ধরতে হবে। তাই এইটা ধরার আগে তোমাকে আগে কুড়িন বাদ দিতে হবে, এই কারণে এই যে দেখো কুড়িন বাদ দিয়ে 20,000 টাকা বের হয়েছে, এখানে আরেকটা শূন্য হবে। সরি, মানে এটা 10% কুড়িন সঞ্চিতির টাকাটাই বের করা হয়েছে, তাহলে 20,000 উপর 10% হলে 2,000 টাকা। তাহলে এই 2,000 টাকা আবার আমরা হচ্ছে নিট টাকা থেকে বাদ দিয়ে যে টাকাটা পাবো 18,000, 18,000 উপর 5% ধরলে বাট্টা সঞ্চিতির টাকাটা পাওয়া যাবে, এই বাট্টা সঞ্চিতির টাকাটাই চাইছে। এটা বেসিক নিয়ম, ওইটাই আসতে পারে। এইটা দেখতে পারো, সেম টাইপের কোশ্চেন, ঠিক আছে, এগুলো আসবে না। এত বড় স্যারের এই এটা হলো হিসাব বিজ্ঞানের ম্যাথ, এটা এটা আসবে না মনে হয়, কিন্তু এখানে কিছু কাহিনী আছে। এই ধরনের দুইটা কোশ্চেন আছে ডাবিতে, 6-7 সেশনে, আর ওই যে 18-19 সেশনের কোশ্চেন আছে। বুঝবা না, এটা সহজে বুঝতে চাইবে না, স্কিপ করো, আশা করি আসবে না। হ্যাঁ, এই যে লেভেল 4, দেখো এগুলাই হলো লেভেল 4। এই একটা চার্ট আছে, প্রারম্ভিক দেনাদার, এরপর হচ্ছে ধারে বিক্রয়, এক সাইডে বসবে, আর এই দিক থেকে দেনাদার থেকে নগদ টাকা আদায়, ফেরত, কুঋণ, হ্যাঁ, নগদ প্রাপ্তি, এই জিনিসগুলো মূলত এখানে আসে, বিলের বাট্টাকরণ, সরি মানে প্রাপ্য বিলের স্বীকৃতি, সেই জিনিসগুলো এইদিকে এইদিকে আসে আর কি। তাহলে এই চারটা একটু মাথায় রাখতে হবে, এই জায়গা থেকে ম্যাথ কোশ্চেন রাখতে পারে, যেটা 2020-21 সেশনে এই টাইপের একটা ম্যাথ গুচ্ছ রাখছিল। তো তোমরা এই জায়গাটা একটু দেখিও। এর বাইরে তোমাদের হচ্ছে কুড়িন সঞ্চিতি, গতবারে এই জায়গা থেকে ম্যাথ কোশ্চেনটা এই জায়গা থেকে করছে, কুড়িন সঞ্চিতি, এই যে এই কোশ্চেনটা রিপিট করছে, করেনি এই কোশ্চেনটা, না বলো তো, এই কোশ্চেনটা। তাহলে এই এরিয়া থেকে আশা করি এবার কোশ্চেন করবে না, আমি এই কারণেই বলতেছি, এখানে যে 400টা কোশ্চেন দিয়েছি না, টপ লেভেলের কোশ্চেন গুলো দেওয়া আছে। কি ব্যাপার, ওই কোশ্চেন গুলো কোথায়? লেভেল 4 তো দেখালাম, লেভেল 3 কোশ্চেন আসতে পারে। দাঁড়া আমি দেখাই, ওইটা দেখাই, চলে যাচ্ছি। অতিরিক্ত টাকা ওটা, অতিরিক্ত টাকার এইটা এটা এটাও দেখতে পারো। অতিরিক্ত টাকা ওইটাই মূলত হচ্ছে লাভ ক্ষতি হিসেবে কত টাকা আমরা দেখাবো, ওই একই জায়গার কোশ্চেন এটা, এটা দেখতে পারো। কিন্তু আমি যে ধরনের ম্যাথ গুলো খুঁজতেছি সেগুলা সেগুলো চোখে পড়তেছে না কেন, এগুলো তো থাকার কথা, এখানে আছে, ঠিক আছে।
এই তো উপরে উপরে সেরে গেছে। এই কোশ্চেনটাই তোমরা দেখো, এই যে লাভ ক্ষতি হিসেবে কত টাকা আমরা ডেবিট ক্রেডিট করব, নতুন করে কোশ্চেন বানাইতে পারো অথবা ঢাবি ঢাবির কোনো কোশ্চেন দেখবা যে রিপিট করবে। তাহলে আমাদের হচ্ছে কুরিন দেওয়া থাকবে আগের বছরের, নতুন করে আবার কুরিন হতে পারে, এই যে কুরিন সঞ্চিতি। এরপর পুরাতন কুরিন থাকবে, ঠিক আছে। দেনাদারের পরিমাণ দেওয়া থাকবে, ওর উপর ভিত্তি করে আমাদের হচ্ছে ডেবিট ক্রেডিটে কত টাকা আসবে সেটা বের করতে বলবে। তাহলে এই ম্যাথটা তোমরা দুভাবে করতে পারবা, যে আমাদের কুরিন কত, পুরাতন কুরিন, এরপর হলো নতুন কুরিন কত, যোগ করলে ওইখান থেকে হচ্ছে পুরাতন কুরিনটা বাদ দেবো, বাদ দিলেই মোটামুটি ভাবে তুমি তোমার টাকাটা পেয়ে যাবে। এইটা একটা নিয়ম। অথবা চার্ট আছে, চার্টের মাধ্যমে আমরা বের করব। এই কোশ্চেনটা একটু ব্যতিক্রম, এই যে ক্রেডিট যে আসতেছে, আমাদের চার্ট আছে। চার্ট কি, পুরাতন কুরিন এই পাশে বসবে, এরপর হচ্ছে আমাদের হলো কুরিন হচ্ছে বৃদ্ধির পরিমাণ এই সাইডটাতে বসবে। তো যদিও আমাদের হলো এই জিনিসটা দেওয়া থাকবে না, মানে চারটার কথা বলতেছি, তোমরা চারটা মনে করতে পারছো কিনা আমি জানি না। এখানে হচ্ছে প্রারম্ভিক কুরিন এই জায়গাটায়, এই জায়গাটায় তো লাভ ক্ষতি হিসেবে কত টাকা অন্তর্ভুক্ত হবে অথবা কুরিনের বৃদ্ধির পরিমাণ এই জায়গাটা, ঠিক আছে। এখানে কুরিন বাবদ অবলম্বন টাকাটা দেওয়া থাকবে যেটা আমরা বসাই। আর এখানে হচ্ছে কুরিন সঞ্চিতির ব্যালেন্স সিডিটা। তো আমরা যখন হচ্ছে দেনাদারের ওপর কুরিন সঞ্চিতি ধরি তখন কিন্তু এই টাকাটা বের হয়। তাহলে অবলম্বন এবং এই টাকাটা যোগ করতে হবে, যোগ করে এই টাকাটা বাদ দিলে তুমি যত টাকা ব্যয় আছে সেটা পাবা। নর্মাল ভাবে যেটা আমি বললাম, পুরাতন কুরিন যোগ কুরিন সঞ্চিতি, নতুন কুরিন সঞ্চিতি মাইনাস হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি করলেই তোমরা লাভ ক্ষতির টাকাটা পেয়ে যাবা। এটা আসতে পারে, তোমরা একটু গাইড বই দেখিও, এখানে কেন জানি এক্সাম্পল কম দেওয়া আছে, বেশি থাকার কথা ছিল, আমি ঠিক জানি না আর কি। আচ্ছা ভাই। হ্যাঁ। আচ্ছা ভাই, নতুন একটা নাকি কুইন এখান থেকে ম্যাথ বের করছে, র্যাপস এবার সংস্করণ করে নাকি বের করছে, ওইটা আমি পাইলাম না, এখানে আছে এটা না এখানে আছে কিনা বলতে কুইন পারতেছি না, চ্যাপ্টারে? এখানে এই ধরনের ম্যাথ গুলো বেশি আর দেওয়ার কোন কথা ছিল। ম্যাথটা, ওইটা আমি খুঁজে আর পাইলাম না। কোনটা? কোন ম্যাথটা কি নতুন নাকি এবার নাকি করছে, র্যাপস নাকি সংস্করণ করে আর কি, নতুন একটা নাকি ম্যাথ করছে, এটা এর আগে ছিল না, পরে বের করছে আর কি। কারণ র্যাপসে কোনটা এটা তো দিছে? বুঝতেছি না আমি। হ্যাঁ, র্যাপস, র্যাপস তো আমার আমাদেরটা এর আগের বার গত বছর, কিন্তু এবার নাকি করছে ওইটা। ওইটা তো জানি জানি না না আমি। কোনটা আর কি। বরংস এবার যে কোশ্চেন রিপিট হয়েছে সেটা তো এখানে দেখাইলাম না, উপরে হ্যাঁ দেওয়া হ্যাঁ, তো আছে। সেটাই নাকি? যে কোশ্চেন রিপিট হয়েছে সেইটা, মানে এবার যে সেটাই তো কোশ্চেনটা বলতে আসছে, পারতেছি না। গুচ্ছতে যে কোশ্চেনটা না আসছে না, সেটার কথা বলতেছো? সেটা ভাই বলতে পারতেছি না আর কি, নতুন একটা ফরম্যাট আসছে না আর আচ্ছা কি। জানি না, তো যাই হোক এখানে যে কোশ্চেনটা গতবার আসছিল সেটা কিন্তু আমি তোমাদের একটু আগে দেখাই দিলাম, তাই না? আমার আমার চোখে আর পড়তেছে না, ঠিক আছে। এই জায়গাগুলো থেকে ম্যাথ কোশ্চেন গুলো আসে, আমি কিন্তু তোমাদের লেভেল 2 এবং লেভেল 4 নিয়ে একটু সতর্ক করলাম, যে তোমাদের হচ্ছে লাভ ক্ষতি হিসেবে কত টাকা যাবে এই টাইপের কোশ্চেন আসতে পারে, অথবা ধারে ক্রয় বিক্রয় পরিমাণ বের করে এমন কোশ্চেন গুলো আসবে। আচ্ছা এবার আসো সমন্বয় দাখিলাতে। সমন্বয় দাখিলাতে এখানে তোমরা কিছু কোশ্চেন পাচ্ছ, এই যে সাপ্লাই যে জায়গা থেকে কোশ্চেন পাচ্ছ, তারপর হচ্ছে বিনিয়োগের সময় বের করো ঢাবির কোশ্চেন, এগুলো কিন্তু রাখতে পারে। ঢাবি 2 3 6 7 সেশনের কোশ্চেন গতবার রিপিট করছে, কিন্তু প্রমাণ তো দিয়েই দিলাম, মডিফাই করছে। এভাবে তো হয়তো বা প্রমাণ পাওনি কোথাও, এত কষ্ট করে কোন সালের কোশ্চেন কোথা থেকে আসছে এগুলো কেউ বের করে না, ঠিক আছে। 2 3টা মানুষ আছে জাস্ট পরিশ্রম করে, এর বাইরে কিন্তু কেউ করে না। এই কোশ্চেন গুলো রিপিট হতে পারে। এটা দেখিও, এই কোশ্চেনটা দেখিও, এই যে বিমার ঝামেলা আছে, বিমার এখানে করের একটা বিষয় আছে, কর ছাড়া একটা বিষয় আছে। এই কোশ্চেন গুলো রিপিট হতে পারে, গুচ্ছর মতো জায়গাগুলোতে এরাই রিপিট করে। একটু ব্যাখ্যা দিয়ে দেই। 1998 সালে 3 বছরের জন্য 36,000 টাকার একটা বীমা পলিসি ক্রয় করা হয়েছে, অগ্রিম প্রদত্ত বীমা হিসাবে ডেবিট করা হয়েছে, ভালো কথা। 99 সালে ধরা পড়ে যে 1998 সালে বীমা সংক্রান্ত কোনো জাবেদা দাখিলা দেওয়া হয়নি, বুঝো কিন্তু। 1998 সালে নিট আয়
কোনো কর ধরা হয়নি তো, 1,000 টাকা বেশি দেখানো হয়েছে, তাহলে বীমা পলিসিটা কখন ক্রয় করা হয়েছিল? তাহলে 3 বছরের জন্য বীমা, তাহলে 1 বছরে 12,000, সরি 1200, তাই না? 1 বছর 1200 করে টাকা, তাহলে 1 বছরে 1200 টাকা, অথচ 1998 সালে 1,000 টাকা বেশি দেখানো হয়েছে। এই যে বলছে সমন্বয় রিলেটেড কোনো দাখিলা দেওয়া হয়নি, মানে 1200 টাকা যে ব্যয় হয়েছে সেটা দেখানো হয়নি। তাহলে স্বাভাবিকভাবে 1200 টাকা এখানে মুনাফা বেশি দেখানোর কথা ছিল, কিন্তু দেখা হয়েছে কত? 1,000। মুখে মুখে কোশ্চেনটা সলভ করা যায়। তার মানে 10 মাস, প্রত্যেক মাসে বীমা খরচ 12 দিয়ে ভাগ করলে 100, কিন্তু এখানে দেওয়া আছে কত? 10, মানে 1,000। তাহলে 100 দিয়ে 10, 1,000কে ভাগ দিলে 10, অর্থাৎ 10 মাস আগে বীমা পলিসিটা ক্রয় করা হয়েছিল, অর্থাৎ 1998 সালে 2 মাস যাওয়ার পর, অর্থাৎ মার্চের 1 তারিখে বীমা পলিসিটা ক্রয় করা হয়েছিল। বুঝলা কি কিছু? এখানে করের ঝামেলা দিয়ে ম্যাথটা করা যাবে। তখন কর পূর্ব কর পরবর্তী বিষয়টা আসবে, মাথা নষ্ট করতেছি না, আপাতত এতটুকুর মধ্যে থাকো। এই কোশ্চেনটাই রিপিট করতে পারে হুবহু, বুঝো কিন্তু, অন্যথা একটু মডিফাই করবে। আচ্ছা, এই টাইপের কোশ্চেন আসতে পারে। করছিল তো গত বছর, একটু দেখাচ্ছি। এই যে দেখো, লাগাতার 2-3টে কোশ্চেন করছে। এই যে দেখো, পারবা না এগুলা? মনে আসতে পারে। এই কোশ্চেনটা কি এবার হলো রাবিতে মনে হয় এমন টাইপের একটা কোশ্চেন আসছিল, তাই না? এমন না, মূলত একটু ভিন্ন টাইপের কোশ্চেনটা। ভিন্ন না, এই কোশ্চেনটা রাবিতে আসছিল। মনে আছে তোমাদের এই কোশ্চেনটাই না? যে সমাপনী মজুত পণ্যর ক্রয় মূল্য 15,500, বাজার মূল্য 12,500, হ্যাঁ যা হ্যাঁ ভাই। গণনা থেকে বাদ পড়ে গেছে। এর ফলে কি হয়েছে? 12,500 টাকা মুনাফা বাড়ছে। দেখো কোথা থেকে কোশ্চেন কমন, সব তোমরা বলো যে এত কোশ্চেন কঠিন, এত কোশ্চেন কঠিন। অলমোস্ট সব কোশ্চেনে টিউটোরিয়াল সিরিজের থেকে কমন আছে, এটা আমি নিশ্চিত। দেখাবো নি, প্রমাণ দেখাবো নি। এই যে এটা কদ দিয়ে ঝামেলা করে দেওয়া আছে, থাক করাচ্ছি না, মাথা নষ্ট হবে। রিপিট হয়েছে কোশ্চেন গুলো, এই যে এখানে লাগবে না আপাতত। এই তো, এটা দেখে যাও, এটা দেখে যাও, তারপর হচ্ছে এগুলো দেখে যাও। ঠিক আছে, এগুলো দেখে যাও, একটু একটু ভালোভাবে দেখে যাবা, আসতে পারে। মিলাইতে হবে না, 14-15টা বা 17-18টা ম্যাথ কোশ্চেন মিলাইতে হবে না? এইটাও দেখে যাও। এর বাইরে এই যে এইটা সমন্বয় রিলেটেড, এই ম্যাথ গুলো আসতে পারে। আচ্ছা, একতরফা দাখিলা পদ্ধতি, একতরফা দাখিলা পদ্ধতির এই চার্ট, যেটা হচ্ছে হিসাব সমীকরণের লেভেল 3, এই চারটা শুধু মাথায় রেখো। এখানে যে ম্যাথ গুলো দেওয়া আছে, 2-1টা করলেই হবে, এটা পারবা, আমার পুরা দীর্ঘ মানে বিশ্বাস আছে যে তোমরা সবাই পারবা। তবে রিপিট হতে পারে কোন কোশ্চেনটা, সেটা আমি ধরাই দিতেছি একদম। এই নিচের 2টা দেখবা, আসলে যদি কোশ্চেন করে না বা হুবহু যদি তুলে দেয়, আমি অবাক হব না। এইটাও দেখিও, হুবহু তুলে দিবে এগুলা। ঠিক আছে, আর এদিকে এই 2টা তো 4-5 তো বললাম। না তেমন নাই। আচ্ছা, এবার আসো হলো দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির। এখানে বেসিক কোশ্চেন মনে হয় না করবে বেসিক জায়গা থেকে, না মনে হয় না করবে এই জায়গা থেকে।
যন্ত্রপাতির বহিমূল্য এগুলো থেকে, না এগুলো থেকে করবে না। মূলত কোশ্চেন আসবে এই যে ঠিক এই জায়গা থেকে, ঠিক আছে, ঠিক এই জায়গা থেকে কোশ্চেন করবে যেটা তোমরা পারবা। ওই 4 বছর আগে একটা যন্ত্রপাতি ক্রয় করা হয়েছিল, সেটা বিক্রয় করা হয়েছে, ওই ওই এরিয়া থেকেই দেখবা যে কোশ্চেন করবে। এই যে এইটা, 1 2, এনে 3 4 ধরা যাক। তারপর এখানে 6 দরকার নাই, দরকার নাই আর। ক্রয় মূল্য থেকে বহিঃমূল্য নির্ণয় করো। মনে হয় না আসবে। তারিখ বের করো। আ- মনে হয় না আসবে। করসমান জের পদ্ধতি, এখানে এই যে চার্টের মাধ্যমে চতুর্থ বছর অবস্থা বের করতে হইতো, গত বছর যে কোশ্চেনটা আছে না, এই চার্ট দিয়েই করতে হবে, এর বাইরে কোনো শর্টকাট নিয়ম নাই। তোমরা যারা বলো যে ক্রমাসমান জের পদ্ধতিতে সমস্যা বা কিভাবে করব কিভাবে করব, এই চার্টের বাইরে কোনো ম্যানুয়াল ওয়ে নেই। যত বড় পণ্ডিত হোক না কেন, এই চার্টের বাইরে আর কোনো ম্যানুয়াল ওয়ে নাই। তোমাকে যদি চতুর্থ বছরের অবস্থা বের করতে বলে, যেমন গত বছর বলেনি চতুর্থ বছর অবস্থা বের করো, এভাবে ম্যানুয়ালি তোমাকে খসড়া করে হোক, সকেটে হোক, যেমনি হোক চতুর্থ বছর অবস্থা বের করতে হবে, উপায় নেই। পুঞ্জীবিত অবস্থার পরিমাণ যদি বের করে, এভাবে 1 বছর 2 বছর 3 বছর 4 বছরের অবস্থা বের করে তারপর যোগ করে পুঞ্জীবিত অবস্থা বের করতে হবে, উপায় নেই। সূত্র আছে, ক্যালকুলেটর লাগবে, তাছাড়া পারবে না। ঠিক আছে। তো অবচয় থেকে আশা করি ক্রমাসমান যে পদ্ধতির অবচয় থেকে আসবে না। আসলেও ওই একই নিয়ম থেকে এই যে বহিঃমূল্য বের করা, পঞ্জীবিত অবস্থার পরিমাণ বের করা, এমন বলবে 2-3 বছর পরে। লাভ ক্ষতি রিলেটেড কোশ্চেন আসবে না। অবস্থায় হাত থেকে কোশ্চেন আসতে পারে যেটা ইজি। সম্পদের সমাপনী মজুত পণ্য, এটাও আসতে পারে, যেটা 2-3 বছর পর সম্পত্তির সমাপনী মূল্য কত সেটা বের করতে বলতে পারে। ক্রয় মূল্য বের করা, এগুলো আসবে না। আর যদি আসেও, এই রাবির কোশ্চেনটাই হুবহু রিপিট করবে। এবং এই সেম কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয় নিজে 2 বার না 3 বার রিপিট করছে। মনে আছে এই কোশ্চেনটার কথা? এই কোশ্চেনটা হুবহু গুচ্ছ তুলে দিতে পারে, একদম হুবহু, মানে কোনো কার্পণ্য করবে না, কোনো ওয়ার্ডও চেঞ্জ করবে না। হয়তো বা নাম টাম গুলো একটু দিতে পারে, 17,000 টাকা একটু মুখস্থ রাখে আর এই টাকাটা মুখস্থ রাখে, এটাই দিতে পারে। এর বাইরে এখানে আমার কাছে তেমন মনে হচ্ছে না। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি থেকে ম্যাথ দেওয়ার চান্সটা এবছর সবচেয়ে বেশি আছে। একদম সরাসরি বলবে পঞ্চম ষষ্ঠ সপ্তম বছরে অবসর পরিমাণ বের করো। তাহলে এখানে দেখো সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া আছে। এবং এখানে এই রিপিট কোশ্চেন, মানে এই কোশ্চেন গুলাই হুবহু তুলে দিয়ে রিপিট করবে। হয়তো বা ফিগার গুলো একটু চেঞ্জ থাকবে। তাই অবচয়যোগ্য মূল্য বা সরি মানে অবচয় বের করতে গেলে অবচয়যোগ্য মূল্য আমরা জানি ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ। এরপর হলো অবশিষ্ট বছর। অবশিষ্ট বছর আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো, n-t-1। এন বলতে আয়ুষ্কাল, টি বলতে তম বছর, মাইনাস হলো 1, করলেই চলে আসবে। বর্ষ সমষ্টি বের করার জন্য n × n+1/2 এভাবে বের করতে পারবো, অথবা যত বছর আয়ুষ্কাল দেওয়া থাকবে একদম সোজা যোগ করা শুরু করব, তাহলে আমরা বর্ষ সমষ্টি পাবো। আর অবশিষ্ট বছর বের করার ক্ষেত্রে এই যে 1 2 3 4 5 6 করে আমরা যোগ করলাম না, তার ঠিক উল্টা পাশে গণনা করবা। যেমন এখানে বলছে সপ্তম বছর, তাহলে অবশিষ্ট বছর কত হবে? এই যে 1 2 3 4 5 6 7, 4 বছর। এই যে দেখো 4, বোঝা গেল? এভাবে মূলত সালগুলো বসা বের করতে হবে। আচ্ছা, কয়টা বাজে? আচ্ছা, তো অনেকেই আছো। ক্লাস কি আরো কন্টিনিউ করবা না কালকে ক্লাস করবা? বলো। ক্লাসটা কন্টিনিউ করবা না আগামীকাল দেখবা? এখান থেকে এবছর 3 থেকে 4টা কোশ্চেন আসবে নিশ্চিত। এর মধ্যে এই চার্ট থেকে অ্যাপ্লাইড কোশ্চেন আসবে 1 থেকে 2টা। আর হার বের করতে বলবে, এই যে নিচে আসো, এই জায়গা থেকেও কোশ্চেন আসতে পারে সরাসরি। এই যে এই জায়গা থেকে অমুক হলো তমুক, তমুক হলো অমুক। ক্যালকুলেশনের জন্য এই জায়গাটা মাথায় রাখতেই হবে, উপায় নেই। তো যে কোশ্চেনে করুক না কেন, আমার যতটুকু ধারণা রিপিট করবে কোশ্চেন গুলা। তো এই যে এক হাত থাকলে আর এক হাতের যে বিষয়টা আছে, এটা তো বুঝতে পারতেছে, এটা এগুলো আমি দাগাই দেবো না। দাগাই দেবো হচ্ছে পরের এইদিকে আসো। এই তো
এইটাই রিপিট করবে ইনশাল্লাহ। ঠিক আছে, যে টিচার কোশ্চেন করতেছে বা তাদের যে কোশ্চেন প্যাটার্ন এই ধরনের কোশ্চেন গুলোই রিপিট করবে। যদি রিপিট করে, মনে করো যে গুচ্ছর পরীক্ষায় এই কোশ্চেনটা আমি দেখলাম, বিশ্বাস করে আমি অবাক হব না। আমি আমার মানে ধারণা যেটা বলতো সেই অনুসারে বলতেছে হয়তো বা এটা রিপিট করবে, আমি অবাক হব না। এবং আমি বারবার তো প্রমাণ দেখাচ্ছি যে এই বই থেকে সব আসতেছে, এলা যাচাই বাছাই করা ম্যাথ, এগুলাই দেখবার রিপিট হচ্ছে। তাহলে এখানে বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার বের করো। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য কোরায় মানে সমাপনী মজুত পণ্য করলে কি পাবা? বিক্রিত পণ্য ব্যয় পাবা। তাহলে বিক্রিত পণ্য ব্যয়ের পর মুনাফার হার বের করতে হলে তোমাকে মুনাফা বের করতে হবে। এই যে মুনাফা বের করা হয়েছে, তাহলে এই মুনাফাকে ভাগ দিতে হবে বিক্রিত পণ্য ব্যয় 1,80,000 দিয়ে, ভাগ করলে 25%। ঠিক আছে, এইটা আসতে পারে। এবং এখান এই জায়গাটা একটু প্র্যাকটিস করবা, ওই সেম কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করা আছে, সেম কনসেপ্টটা। স্পেশালি 6 নম্বর কোশ্চেনটা রিপিট হতে পারে। এবং আমি তোমাদের বলি, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন অনেকগুলো কোশ্চেন আমার বই থেকে হুবহু রিপিট হয়েছে। মানে আমি যেভাবে মডিফাই করছি ওই মডিফাই হওয়া কোশ্চেন গুলো রিপিট হয়েছে। স্পেশালি করের একটা কোশ্চেন আছে। তো এরিয়া থেকে কোশ্চেন হতে পারে, এই যে বলবে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। অবশ্যই মুনাফা বা ক্রয় বিক্রয় এই তিনটার মধ্যে দুইটা দেওয়া থাকবে, তার মধ্যে থেকে তোমাকে হারগুলো বের করে নিয়ে আসতে হবে। আর রাবির যে কোশ্চেনটা দেখালাম ওই প্যাটার্নে এই কোশ্চেনটা বলছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। তাহলে বিক্রয় আছে, মুনাফা কই? মুনাফা বের করতে হবে। তাহলে মুনাফা বের করতে হলে তোমাকে বিক্রিত পণ্য ব্যয় বের করতে হবে। তাহলে এই যে প্রারম্ভিক মজুদ, ক্রয়কৃত পণ্যের ব্যয় যোগ মাইনাস হচ্ছে সমাপনী মজুদ, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পাবা। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে তুমি লাভ পাবা। ওই লাভকে 5 লাখ দিয়ে ভাগ করলে তুমি 5% পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওই ধরনের কোশ্চেন আসতে পারে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ণয়। আচ্ছা, এখান থেকে মনে হচ্ছে না, এই যে রাবির একটা কোশ্চেন আছে, এই যে এইটা দেখো, এখানে বলছে নিট ক্রয় কত। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, এর সঙ্গে কিন্তু সমাপনী মজুত পণ্য যোগ দিলে আমরা বিক্রয়যোগ্য পণ্য পাই। আর ওই বিক্রয়যোগ্য পণ্যের ভিতরেই কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য, অন্যান্য খরচ প্লাস ক্রয় যোগ আছে। যেহেতু অন্য কোনো খরচ নাই, তাহলে মানে প্রারম্ভিক মজুত পণ্য যদি আমরা বাদ দিই তাহলে আমরা নিট বিক্রয়ের টাকা পেয়ে যাব। ইজি। এবং এই প্যাটার্নে এখানে আর একটা ম্যাথ কোশ্চেন আছে, আমি দেখাচ্ছি। আসো ওই কোশ্চেনটা রিপিট হওয়ার চান্সটা সবচেয়ে বেশি আছে। এই তো, আমাকে কোশ্চেন করতে দিলে এই কোশ্চেনটা আমি তুলে দিতাম, চেঞ্জ করতাম না, হুবহুই তুলে দিতাম। এই কোশ্চেনটা রিপিট হতে পারে। এখানে কোরাই বের করতে বলছে। এখানে কোরাই বলতে তোমরা অনেকেই মনে করো বিক্রিত পণ্যের ব্যয়, আসলে বাস্তবতা কোরাই বিক্রিত পণ্যের ব্যয় সবসময় এক না। যে প্রশ্নে প্রারম্ভিক মজুত পণ্য সমাপনী মজুত পণ্য এই রিলেটেড বিষয়গুলো আছে, সেখানে কোরাই আলাদা, বিক্রিত পণ্যের ব্যয় আলাদা। এখানে কোরাই বলতে এই টাকাটাকে বোঝাচ্ছে। তোমরা অনেকে বিক্রিত পণ্য ব্যয়ের টাকাটাকে উত্তর দিয়ে আসবা, অর্থাৎ 1,28,000 টাকার উত্তর দিয়ে আসবা অনেকেই। তাহলে এই কোশ্চেনটা তোমাকে দেখো প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, সমাপনী মজুদ দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে, লাভের পরিমাণ দেওয়া আছে। তাহলে এই ক্রয়ের টাকাটা বের করতে গেলে তোমার মাথায় রাখতে হবে প্রারম্ভিক মজুদ যেহেতু দেওয়া আছে, বিক্রয়যোগ্য টাকাটা দরকার। এখন ক্রয়টা থাকলেই তো তুমি যোগ করে এখানে বিক্রয়যোগ্য টাকাটা পাইতা। তো সেখানে ক্রয় নাই, তাহলে এই টাকাটা কেমনে বের করবা? তার মানে দেওয়া আছে কিনা দেখতে হবে, দেওয়াও তো নাই, মহা মুশকিল। কিন্তু সমাপনী মজুদ পণ্য আছে, 27,000 টাকা বাদ দেওয়া হয়েছে। বিক্রিত পণ্যের ব্যয় প্রশ্নে দেওয়া নাই। দেখো প্রশ্ন কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই, প্রশ্নটাতে কোথাও দেখবা বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু দেওয়া নেই। তাহলে বিক্রয় দেওয়া আছে, এই বিক্রয় থেকে মুনাফা বাদ দেবো, বাদ দিলে তো বিক্রিত পণ্যের ব্যয় পাচ্ছি। তাহলে ওই বিক্রিত পণ্য ব্যয়ের সঙ্গে 27,000 টাকা যোগ, তাহলে বিক্রয়যোগ্য পণ্য পাচ্ছি। তাহলে ওই বিক্রয়যোগ্য পণ্য থেকে যদি প্রারম্ভিক মজুত পণ্য বাদ দিই তাহলে এই যে টাকাটা চলে আসতেছে। বুঝা গেল? ওইটাই চার্টের মাধ্যমে এখানে দেওয়া আছে। এই কোশ্চেনটা হুবহু রিপিট হতে পারে, এর বাইরে এইটাও রিপিট হতে পারে, ওই একই।
এছাড়া তোমরা বিক্রিত পণ্যের ব্যয়ের পরের অংশ অংশতে আসো। এই এটাও আসতে পারে, এই যে এখানে এই দুইটাই কনসিডারেশনে নিয়ে আসো, বিক্রয়যোগ্য কৃত পণ্যের ব্যয়। আচ্ছা, এই এই দুইটা দেখিও, ঠিক আছে? এগুলো এগুলো স্ক্রিনশট দিয়ে নাও, যাদের কাছে বই আছে পরে ধরে ধরে শেষ করে নিও। আচ্ছা, এরপর এগুলা বাছাই করা কোশ্চেন, এগুলো হুবহু তুলে দেওয়া হবে, মডিফাই করা হবে। প্রমাণ দিছি, আর দিতে পারবো না। এর বাইরে তোমরা 9 নম্বরটা দেখো, তারপরে এই কোশ্চেনটাও দেখো, ঠিক আছে? এগুলো ইজি ইজি, কিন্তু এখানে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এই যে দেখো, আমি কিন্তু এমনি এমনি বলতেছি না, ঠিক আছে? যেগুলো কোশ্চেন আছে সেগুলো এভাবেই আছে, এগুলো হুবহু তুলে দেওয়া হবে। কে কি বলবো বলো, কথা বলো, কথাই তো বলতেছো না আমার সঙ্গে। এরপর মোটামুটি ভাবে ভাই এবার শুনতেছি আহ, মৌলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নাকি কোশ্চেন করার সম্ভাবনা আছে। না, তো ওদের ব্যাপারে যশোরে কিছু করতেছে, জানেন কিরকম? যশোরে করবে, নেতৃত্ব ও আচ্ছা যশোরের আচ্ছা। কাছে আসে। এই দেখো, এই যে লাস্টের এই কোশ্চেনটা, কোশ্চেনটা কার? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, রিপিট করছে কে? ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং এই কোশ্চেন গুলো প্রুফ এভাবে কেউ দেয়নি। তোমরা তো অনেক গাইড বই পড়ছো, এভাবে আছে? এই কোশ্চেন চোখে পড়ছিল কারো কখনো? এই কোশ্চেনটা সূক্ষ্ম একটা মারপ্যাচ আছে। ঢাবি কি করছে জানো? জাস্ট এই লাইনটা তুলে দিছে, আর ফিগার গুলো চেঞ্জ করছে। দেখো, এখানে লাভের হার কার উপর সেটা বলা নাই। যখন লাভের হার কার উপর বলা নাই, বলা থাকবে, তখন ধরে নেবে বিক্রয়ের উপর লাভের হার। তাহলে রাবির এই কোশ্চেনটা যে নিয়মে হয়েছে, সেম নিয়মে এইটা হয়েছে। কেমন নিয়ম? বলছে সমাপনী মজুত পণ্যের পরিমাণ বের করো, এটা তো বলছে সমাপনী মজুত পণ্যের পরিমাণ বের করো। তাহলে সমাপনী মজুত পণ্য কোন জায়গাটায় থাকে খেয়াল করো তো। প্রাথমিক মজুত, ক্রয়, অন্যান্য খরচ যোগ করলে বিক্রয়যোগ্য পণ্য পায়, বিক্রয়যোগ্য, তাই না? এই জায়গা থেকে মাইনাস হয় সমাপনী মজুত পণ্য, মানে একদম মাঝখানে, তাই না? ঠিক এইখান থেকে বাদ দিয়ে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় বের হয়। তাহলে তুমি যদি বিক্রয়যোগ্য পণ্য পাও, বিক্রিত পণ্যের ব্যয় পাও, তাহলে এটা অটোমেটিক্যালি বের করতে পারো না, বা পারা যায় না? হ্যাঁ, যায়। এখানে দেখো, আমাদের প্রাথমিক মজুত এবং ক্রয় যোগ করলে আমরা বিক্রয়যোগ্য পণ্য পাবো, মাইনাস সমাপনী মজুত পণ্য, ওইটাই তো বের করতে বলছে। এরপর বিক্রিত পণ্য ব্যয় দেওয়া নাই, তাহলে কেমনে বের করব? এই যে বিক্রয় আছে, লাভের হার দেওয়া আছে, তাহলে বিক্রয়ের উপর, বলছে বিক্রয়ের উপর লাভের হার হচ্ছে 20%। তাহলে এখানে আমাদের বিক্রয় দেখো দেওয়া আছে 1,50,000, তার উপর 20%, তার মানে 30,000। তাহলে 30,000 বাদ দিলে 1,20,000। এটাই হলো কি বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এইটা এবং এইটা যোগ করো তো কত হচ্ছে? 1,50,000, তাই না? তাহলে কত টাকা মাঝখান থেকে মাইনাস হয়ে এখানে 1,20,000 হয়েছে? তাহলে যে টাকাটা মাইনাস হয়েছে এটা থেকে এটা মাইনাস করলে যে 30। সেম একই ভাবে লাভের হার 20%। এখন অনেকে বুঝতেই পারতেছেন এই লাভের হার কার উপর, কারণ দেওয়া নাই তো। কিন্তু যখন লাভের হার দেওয়া থাকবে না কারো উপর, তখন ধরে নেবে বিক্রয়ের উপর, ঠিক এইটা। তাহলে 50,000-এর উপর 20%, তাহলে স্বাভাবিকভাবে 5 × 2 = 10, 10,000 বাদ দিলে আমাদের 40,000 বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই বিক্রিত পণ্যের ব্যয় থেকেই, সরি মানে সম্পূর্ণ মজুত পণ্য বিক্রয়যোগ্য পণ্য থেকে বাদ দিয়ে কিন্তু 40,000 টাকা আমাদের হচ্ছে বিক্রিত পণ্য ব্যয় হয়েছে। তাহলে এই যে দেখো, সম্পূর্ণ মজুত পণ্য বের করার জন্য আমরা কি করছি? বিক্রয়যোগ্য যে পণ্য আছে সেটা বের করবে, এইটা, সরি এইটা এবং এইটা যোগ করলে এই যে আমাদের 52,500, 7,500, তাহলে আমাদের 53,000 আর হচ্ছে 7,000 যোগ করলে হচ্ছে কত? 60,000। তাহলে 60,000 টাকা, সেটা থেকে কত টাকা মাইনাস করে 40,000 টাকা হয়েছে? তাহলে 60 থেকে 40,000 বাদ দিলে যে 20,000, 20,000 টাকা হচ্ছে তোমার সম্পূর্ণ মজুত পণ্য। এই কোশ্চেনটাই আসতে পারে। এর বাইরে এখানে এইটাও দেখিও। আর লাগবে না, এই যে শেষ। ঠিক আছে, আজকে 8 পর্যন্ত থাক, আমরা আগামীকালকে এই মানে পরের অংশটা ক্লিয়ার করব। ঠিক আছে।
তো অলমোস্ট ম্যাথ নিয়ে আশা করি ভয় করবা না, আমি ক্লাসটা রেকর্ডটা একটু পর আপলোড করে দিতে। থিওরির কেউ উপর কিছু বলবা? ভাই, থিওরির উপর একটু সাজেশন দিলে ভালো হতো। থিওরি 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 ক্লাস নিয়ে নিছে, থিওরি নিয়ে নিছে, আমাদের পেইড বেস ওগুলো আছে। এগুলো তো তোমাদের এই যে ক্লাসের লিঙ্ক দিছি, যেহেতু ক্লাসে পার্টিসিপেশন কম, কিন্তু কয়েকজন আবার ক্লাস করতে যাচ্ছে, ওরাই আবার শেষ পর্যন্ত ক্লাসে নাই। থিওরি শেষ করা হয়েছে, সব কোশ্চেন টিউটোরিয়াল সিরিজ থেকে আসবে ইনশাল্লাহ, যেমনি করুক। এখানে কমিশনের একটা কোশ্চেন দেখানোর জন্য তোমাদের এইদিকে আমি নিয়ে যাচ্ছি। কমিশনের একটা কোশ্চেন আছে এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন, ওইটাই সম্ভবত রিপিট করবে, যেটা আমি বারবার বলি যে এই কোশ্চেনটা রিপিট করে না কেন। দাঁড়াও দেখাচ্ছি। নেই, এখানে কোশ্চেনটা নেই। এই তো এই কোশ্চেনটা মেবি সবার শেষে আছে, যদিও এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন, তো এটা সম্ভবত মডিফাই করে আমি এই জায়গায় দিয়ে দিছি। কমিশন দেওয়া আছে, লভ্যাংশ বন্টনের পরিমাণ দেওয়া আছে, কারবার লাভ বাবদ সে কত টাকা পাবে সেটা বের করতে বলছে। এবং এমনও আছে যে মানে সে প্রতিষ্ঠান থেকে কত টাকা পাবে এমনটা বের করতে বলছে, অর্থাৎ কমিশন প্লাস লাভের টাকা উভয়টাই যোগ করে করতে হবে। এমন একটা ম্যাথ আছে, ওই কোশ্চেনটা ঢাবির কোশ্চেন, আমার এখানে থাকার কথা কিন্তু চোখে পড়তেছে না। তো এভাবেই কোশ্চেন গুলো হবে, ঠিক আছে। আমি আগামীকালকে বাকি অংশটা কমপ্লিট করে দেবো। আল্লাহ হাফেজ।